গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো? কিউট কিউট বাচ্চারা রেডি সবাই? তো আজকে আমরা একটা নতুন ব্রাঞ্চ পড়াশোনা করব, খুবই ইম্পর্টেন্ট ব্রাঞ্চ পড়াশোনা করব। ওকে, সেটা হচ্ছে কি বলবো, ইলাস্টিসিটি আজকে পড়াশোনা করব। ওকে, তো নতুন ব্রাঞ্চটা মজাদার একদম। আমাদের বাস্তব লাইফে আশেপাশে যা কিছু দেখি সেখান থেকেই শিখবো। অনেক সহজ পড়াশোনা হবে। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তো ডাইরেক্ট অনেক কোশ্চেন তোরা কমন পাবি। ওকে, তো আমরা আজকের যে টপিক পড়াশোনা স্টার্ট করব সেটা হচ্ছে ইলাস্টিসিটি। তোরা অনলাইনে যারা আছিস সব হচ্ছে কি কর, অন্য নোটিফিকেশন অফ কর, খাতা পেন নে, ভালো করে বসে পড়, শুয়ে পড়িস না। শীতের দিন কেউ কম্বলের নিচে ঢুকে ঢুকে পড়াশোনা করতে লাগবে না। হ্যাঁ, ভালো করে বস, তোকে বলতেছি ভালো করে বস। ওকে, সুজন ভালো করে বস, রেডি হ। ওকে, বাকিরা অনলাইনে যারা আছিস ভালো করে বস, রেডি সবাই? ওকে, তো আমরা কি পড়বো? ইলাস্টিসিটি। চল মজাদার জিনিস পড়াশোনা করব। তো আমরা যে জিনিসটা পড়াশোনা করব সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড। সলিডের ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিক্যাল প্রপার্টিস দেখা যায়, তার মধ্যে একটা প্রপার্টিস আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ওকে, চল আমরা কি পড়বো, ইলাস্টিসিটি নিয়ে পড়াশোনা করব। তো এটা নিয়ে আমরা লেকচার, আজকে লেকচার 0 নাম্বার। এদিকে একটু তাকা, পরে লিখবে সবাই। হ্যাঁ, কিছুক্ষণ আমাকে ইন্ট্রোডাকশন দিতে দে। আমরা কি পড়তে যাচ্ছি, কতটুক জিনিসের ভিতরে আমরা থাকবো, এইটা আমরা প্রথমে বুঝে নেই। ফার্স্ট যে জিনিসটা বুঝতে লাগবে, শোন, যে আমরা এতদিন অবধি যা কিছু পড়াশোনা করছি, তোরা যদি দেখিস ক্লাসিক্যাল মেকানিক্সে তোরা ক্লাস 11-12 পুরো পড়াশোনা করছিস, এমন একটা ধরনের অবজেক্ট নিছিস। এবার অবজেক্টটার কি বলছিস, যে ফোর্স দিলে এটা উপরে যাচ্ছে, আবার গ্র্যাভিটেশনাল জন্য এটা নিচে আসতেছে। এটাকে পুরো একটা অবজেক্ট হিসেবে, একটা পয়েন্ট মাস হিসেবে ট্রিট করতিস না। বলতিস যে এখানে ছাইড়ে দিলে এটার মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে, সেটা এমজি। সেটা ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করার সময় এই পুরো অবজেক্টটাকে একটা কি ধরছিস, পয়েন্ট হিসেবে ধরছিলি না, যেখানে সব মাস কনসেন্ট্রেট আছে। এগুলোই তো বলতিস ক্লাসিক্যাল মেকানিক্সে যা কিছু পড়াশোনা করছিস। ধরি না আমি কি করলাম, এই বা মার্কারটাকে এখান থেকে ছাড়লাম, এখানে পড়লো, তো পুরো হোল বডিটাকে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে ধরছিলাম এবং ওকে ধরে পড়াশোনা করছিলাম। ওকে, কিন্তু তোরা বলতো, তোরা যে কোনো অবজেক্ট দেখিস, এই সলিড অবজেক্টই বলি, তার মধ্যে ধরে নে সলিড অবজেক্ট মানে কি, যেগুলো অবজেক্টের যে মলিকুল গুলো দ্বারা তৈরি হয়েছে, সেই মলিকুল গুলো যদি খুব কাছাকাছি থাকে ওদের আমরা সলিড বলি, তাই তো? দূরে থাকলে লিকুইড বলি, আর হচ্ছে যদি অনেক দূরে থাকে তাকে গ্যাস বলি। ওকে, আয়োনাইজড অবস্থা হলে প্লাজমা বলি। ওকে, সুপার কন্ডাক্টিভিটি এ ও ইনস্ট্যান্ট কন্ডেনসেশন ওগুলো আলাদা থাক। তো তার মধ্যে আমরা এখানে যেটা কথা বলতেছি সেটা হচ্ছে সলিড নিয়ে কথা বলতেছি, অর্থাৎ কোনো একটা অবজেক্টের মলিকুল গুলো কোথায় আছে, হচ্ছে যেটা ঘন ঘন আছে। এবার শোন, যদি এই সলিড অবজেক্টের মধ্যেই একটা এক্সাম্পল দেই তোদেরকে, যদি এমন কোন সলিড অবজেক্ট পাস, যে সলিড অবজেক্টের বাইরে থেকে তোরা যদি কি করিস, হচ্ছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করিস, তার সত্ত্বেও বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও ওই সলিড অবজেক্টের যে মলিকুল দ্বারা তৈরি হয়েছে, সেই মলিকুল গুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে সরে না যায়, তখন দেখে কি বলি আমরা, রিজিড বডি বলি। ওকে, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে তোরা মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে পড়াশোনা করছে, যে রিজিড বডি কি জিনিস, যখন একটা সলিড অবজেক্ট যে মলিকুল দ্বারা তৈরি হয়েছে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে ওই মলিকুল গুলোর মধ্যে যদি কি আসে, ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স যদি চেঞ্জ না হয়, আগের অবস্থাতেই থাকে, তাহলে ওইটাকে কি বলবো আমরা, হচ্ছে রিজিড বডি বলবো। ওকে, এতটুকু হচ্ছে রিজিড বডি আমরা কথা বললাম। এবার শোন, এই যে কথাগুলো বলছিলাম না, এগুলো না শুনতেই ভালো লাগে, রিয়েলিটিতে ভাই সব কিছুর ইন্টারমলিকুলার ডিসটেন্স চেঞ্জ হয়ে যায়। যেমন আমি তোদের যদি বলি এটাকে বেন্ড করা যাবে না, অবভিয়াসলি বেন্ড করা যাবে, আমি বেন্ড করতে চাইতেছি না, তোদের পেন দিয়ে আমি নষ্ট করে দেবো, আমারটা নষ্ট করতে চাইতেছি না, বা তোরা জানিস এটাকে বেন্ড করা যাবে না। তার মানে এক্সটার্নাল ফোর্স দিলে এটা বেন্ড হয়, এটার কি হচ্ছে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স গুলো চেঞ্জ করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি তোদের কাছে ভালো একটা জিনিস দিতে পারি। ওকে, এটা নষ্ট করতে আমার কোনো প্রবলেম নাই। এটাকে কি করি, আমি হচ্ছে একটা সলিড অবজেক্ট আছে, এটা প্রেস করলাম, এটা দেখ কি হয়েছে, আকার শেপের কি হয়েছে, চেঞ্জ হয়েছে, অনলাইন দেখতে পাইতেছিস, শেপের কি হইতেছে, চেঞ্জ হইতেছে। তাহলে শেপের চেঞ্জ হইতেছে আগের অবস্থায় আস্তে আস্তে, তার মানে ইন্টার অ্যাটমিক ডিসটেন্সও চেঞ্জ হইতেছে। ওকে, বা আমি যদি তোদেরকে, ইভেন তোরা জানিস ভাই, যখন ব্রিজ গুলোর উপর দিয়ে যাস, আয়রনের তৈরি ব্রিজ গুলা,
সেই ব্রিজগুলোরও কি হচ্ছে, একটা লোড দে না, ওটাও কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। দেখি দুইটা পাশ যদি ফিক্সড করে দেশ, মাঝখানে লোড ঝোলা দেশ, ওটা কি হচ্ছে, নিচের দিকে চলে যায়। ওকে, তোদের ঘরে ঠরে গ্রিল ট্রিল দেখবি লোহা গুলাকে, আয়রন গুলাকে কি করে দেয়, বেন্ড করে দেয়। তারপরে ওগুলো বেন্ড টেন্ড তো হয়। তার মানে আমরা যে কোনো রিজিড অবজেক্টেও যদি কি করি, বাইরে থেকে এতটা ফোর্স দেই, ওদের কিন্তু সবকিছু শেপ এর চেঞ্জ করতে পারি। এই যে এতদিন অব্দি পড়াশোনা যখন করছিলাম রিজিড বডি ক্লাসিক্যাল মেকানিক্সে, ক্লাস 11-12 তোরা পড়াশোনা করছিস, কি বললাম যে বাইরে থেকে ফোর্স আমরা দিলে ওটার ইন্টারঅ্যাটমিক মলিকুলার চেঞ্জ হয় না, এতটুকু বললেও পড়াশোনা করছি। কিন্তু তখন পড়াশোনা করার সময় আমরা একটা জিনিস ইগনোর করে চলছি, যে ভাই বাইরে থেকে ফোর্স দিলে তো শেপের চেঞ্জ হয়, ঠিক আছে, শেপ চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে। তো এই যে শেপ চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, এটা নিয়ে পড়াশোনা এতদিন করি নাই। ওইটাকে এখন কি করব, আমরা কাউন্ট করব, যে কোনো একটা সলিড অবজেক্টের উপর, রিজিড বডির উপর যদি এক্সটার্নাল ফোর্স দেই, সেই রিজিড বডির বা সেই সলিড অবজেক্টের শেপ সাইজ এর চেঞ্জ হয়। ওকে, এই যে শেপ সাইজের চেঞ্জ হয়, এটা যখন সলিড স্টেটের ক্ষেত্রে পড়াশোনা করি বা সলিড অবজেক্টের ক্ষেত্রে পড়াশোনা করি, এটাকে বলা হয় ইলাস্টিসিটি পড়াশোনা করব। অর্থাৎ মানে কি দাঁড়াইলো, যে কোনো একটা সলিড অবজেক্ট আছে, এটার থেকে এক্সটার্নাল একটা ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার পর এটার কি তৈরি হলো, হচ্ছে শেপের চেঞ্জ হলো বা সাইজের চেঞ্জ হলো। এই এক্সটার্নাল ফোর্সটা আবার যখন রিমুভ করে নেব, ও আবার কি করতেছে, আগের অবস্থায় ফিরে আসতেছে। ওকে, আগের অবস্থায় ফিরে আসতেছে। তো এই যে আগের অবস্থায় ফিরে আসতেছে, এই প্রপার্টিসটাকে কি বলি আমরা, ইলাস্টিসিটি প্রপার্টি বলি। তো সলিডের ক্ষেত্রে এখন পড়াশোনা করব, তার জন্য ওটার নাম কি হবে, ইলাস্টিসিটি। যদি আমরা লিকুইডের ক্ষেত্রে পড়ি, ওটার নাম কি হবে, ভিসকোসিটি, যেটা তোদের চ্যাপ্টারে আছে। ওকে, তারপরে মানে আর একটা পার্ট আছে, ওটা আমরা পড়বো। আর যদি কি হচ্ছে ইয়ার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে বলিস, গ্যাসের ক্ষেত্রে যদি এত কিছু দেখা যায় না। ওকে, কারণ গ্যাস অলরেডি অনেক দূরে দূরে আছে, ওদেরকে চেঞ্জ করা যায় না। তো আমরা যখন কি বলছে সলিডের ক্ষেত্রে বলবো, তখন বলবো ইলাস্টিসিটি, লিকুইডের ক্ষেত্রে বলবো তখন কি বলবো, ভিসকোসিটি। ঠিক আছে, ওকে, তার জন্য সিটি সিটি নামগুলো মিলতেছে না। ওকে, তাহলে আমাদের পড়াশোনা এখানে হবে ইলাস্টিসিটি। ওকে, তাহলে লাগ ইলাস্টিসিটি। তাহলে তো তোরা ভাইবার জন্য এটা জিনিস ভালো করে মাথায় রাখ, যে ইলাস্টিসিটি কোনটা জিনিস যেটা সলিডের ক্ষেত্রে দেখা যায়, সেম প্রপার্টিস গুলাই আমরা দেখবো লিকুইডের ক্ষেত্রে, ওটার নাম তখন ভিসকোসিটি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তার জন্য আমি হিডিং কি দিলাম, মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড। ওকে, তো আমরা হচ্ছে পড়াশোনা করবো ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি পড়াশোনা করার জন্য তোরা এই যে যখনই পড়াশোনা করবি, মাথার মধ্যে যতগুলো এক্সাম্পল আসবি, সবগুলো এক্সাম্পল কি আনবি, সলিড রিলেটেড এক্সাম্পল আনবি। মাথাকে তোদের ভিজুয়ালাইজেশন করতে লাগবে না, ভিজুয়ালাইজেশনের সময় যে ভিজুয়ালাইজেশনটা করবি, সেটা অবভিয়াসলি যেন কি হয়, হচ্ছে সলিড রিলেটেড ভিজুয়ালাইজেশন হয়। ওকে, তো আমি তোদের একটা আমার প্রিয় এক্সাম্পল দিতেছি। ওকে, দেখ তোদের জন্য তৈরি করা আনে এই যে সুন্দর একটা রবার। ওকে, শীতের দিনে যেটা দিয়ে মারলে খুবই সুন্দর লাগে। ওকে, দেখ, তো এই রবারটা দেখতে পাচ্ছিস অনলাইনে, এটা একটা রবার আছে। তো রবারের যদি নর্মালি আমি ওকে যদি কোনো ওয়েট না ঝোলাই, আমি নিচে হাত দিয়ে রাখছি যাতে ওয়েট না ঝোলে, হ্যাঁ, তাহলে না ঝোলে, তখন এর লেন্থ কত আছে, এত বড় আছে। এবার যখনই আমি কি করলাম, তুই ভাব, ওয়েট ঝোলায় দিলাম, এ কত বড় হয়ে গেল, এতটা এলংগেটেড হয়ে গেল। ঠিক আছে, আবার যদি ওয়েট সরায় দেই, ও কি করলো, হচ্ছে আগের অবস্থায় নিয়ে আসলো। সরাই দেই মানে এটা খুলে দিতে লাগবে, ঠিক আছে, খুলতেছি না, তোরা বুঝেই গেছিস। ওকে, মানে সরাই দেই মানে খোলা, তো খুললে আবার হচ্ছে ও আগের অবস্থায় ফিরে আসলো। এই জিনিসটাকে কি বলি আমরা, ইলাস্টিসিটি। অর্থাৎ কোনো একটা জিনিসকে ওয়েট দিলে বা এক্সটার্নাল ফোর্স দিলে, ও কি করলো, হচ্ছে চেঞ্জ হয়ে গেল। এক্সটার্নাল ফোর্সটাকে যদি সরায় নেস, ও কি করলো, আগের অবস্থায় ফিরে গেল। ঠিক আছে, এটাকে আমরা একটা স্প্রিং এর সাহায্যে বুঝতে পারি ঘটনাটা। তাহলে জিনিসটা কেমন, ইলাস্টিসিটি জিনিসটাই কেমন, এমন একটা জিনিস যে কোনো একটা তোর কাছে স্প্রিং আছে, স্প্রিংটা যদি উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, এ কত বড় আছে, এত বড় স্প্রিংটা আছে, না নর্মাল একটা স্প্রিং আছে উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স। এটাতে যখন সেম স্প্রিংটার ভিতরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে দিবি, এটা অ্যালংগেটেড হয়ে কি করবে, এমন হয়ে যাবে না। ঠিক আছে, যখন কি করলি, একটা হচ্ছে এক্সটার্নাল কি দিলি, হচ্ছে ওয়েট দিয়ে দিছিস, মানে এইদিকে যখন একটা কি লাগতেছে, ফোর্স লাগতেছে। আবার যখন ফোর্সটা কি করে দিবি, রিমুভ করে দিবি, আফটার রিমুভিং কি করবি, হচ্ছে ফোর্স এ আবার কি হবে, আগের অবস্থায় আসবে না, মানে এমন হয়ে যাবে। ওকে, তাহলে এটা যখন ফোর্স দিলি, এটা রিমুভিং ফোর্স। এই যে জিনিসটা যখন কি করে, হচ্ছে একটা সলিড আছে, সেটার মধ্যে ফোর্স দিলে ও কি হচ্ছে, অনেকটা এলোঙ্গেটেড হয়ে যাচ্ছে।
আবার কি হচ্ছে ফোর্স সরায় নিলে ওর অরিজিনাল অবস্থায় ফিরে যাচ্ছে। এই প্রপার্টিসটাকে কি বলবো আমরা হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি বলবো, ঠিক আছে, অফ এ সলিড। এবার শোন, এই যে ইলাস্টিসিটি প্রপার্টিটা, এবার সুন্দর আমি কয়টা জিনিস বলি। যদি এমন দেখা যায় যে তোদের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা, এটার উপর ফোর্স দিলাম, এই যে ফোর্স বা ওয়েট দিলাম, এটা বড় হলো, আবার ওয়েটটা সরাই নিলে ও যদি এক্সাক্ট আগের অবস্থায় ফিরে যায়, ওটাকে তখন কি বলি আমরা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি, ঠিক আছে। ওই ধর্মটা পারফেক্ট ইলাস্টিসিটি বা পারফেক্টলি ইলাস্টিক বডি, ঠিক আছে। আর যদি এমন হয় যে আমরা একবার ওয়েট ঝোলাইলাম, ছাড়াই দিলাম, এক্সাক্ট আগের অবস্থায় গেল না, কিন্তু আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করে মাঝামাঝি একটা অবস্থা পৌঁছলো, ওটাকে কি বলবো আমরা হচ্ছে পার্শিয়াল ইলাস্টিসিটি, ঠিক আছে। আর যদি এমন হয় যে একটা অবজেক্টের উপর কি করলাম, ফোর্স ঝোলাই দিলাম বা ওয়েট দিয়ে দিলাম, তারপরে এক্সটার্নাল ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে ও আর আগের অবস্থায় ফিরেই যাচ্ছে না, তখন ওটাকে বলবো আমরা প্লাস্টিক। ফর এক্সাম্পল আমি তোদের বলি, যেমন হচ্ছে রুটি, ওকে, রুটি বানাই, যখন রুটি বানানোর সময় কি করি বলতো, আটাগুলো প্রথমে কি করি, জল দিয়ে মেখে টেকে নেই। তো এই যে আটার দলাটা যখন তৈরি হয়, ওটা দেখবি একবার প্রেসার দিবি, ও আগের অবস্থায় গোল হবে, আসবে না। ও যেমন একবার নষ্ট করবি তো অমন নষ্ট হয়ে পড়ে থাকবে, ও আগের অবস্থায় ফিরে আসবে না। তো এটাকে কি বলি আমরা প্লাস্টিক বলি, অর্থাৎ যাদের মধ্যে ইলাস্টিসিটি ধর্ম দেখা যায় না। কিন্তু রিয়েলিটিতে একটা জিনিস মাথায় রাখবি, না পারফেক্টলি ইলাস্টিক বডি দেখা যায়, না একদম প্লাস্টিক বডি দেখা যায়। রিয়েলিটিতে এই দুটোর একটা পসিবল না। মানে এমন কোনোদিনই হবে না যে কি হচ্ছে কোনো একটা বস্তুতে ওয়েট দিলি, ওয়েট দেওয়ার পর বস্তুটা কি হচ্ছে একদম, যখন ওয়েটটা সরাই নিলে আগের অবস্থায় কি আসবে, ফিরে আসবে, এটা একদম হতে পারে না। কারণটা তোরা বলবি স্যার এটা তো অনেক ক্ষেত্রে দেখি, যেমন বোতলটার ক্ষেত্রেই কি হচ্ছে, আমি ফোর্স দিলাম, এ আবার ছাড়ে দেওয়ার সাথে সাথে আগের অবস্থায় কি আসলো হচ্ছে, হ্যাঁ, আগের ছাড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে আসলো, না। কিন্তু এটা যদি মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখিস না, দেখবি যে কিছু না কিছু ডিস্টরশন তৈরি হয়ে গেছে, ওকে, তার জন্য পারফেক্টলি ইলাস্টিক বডি পসিবল না। আবার আমি যেটা বললাম যে যখন রুটি বানানোর জন্য আটার দলাটা বানাচ্ছি, তাহলে ওইটার ক্ষেত্রেও কি হয় না, একবার জন্য ডলা দিলি একদম এক্সাক্ট আগের অবস্থায় আসবে না, একটু হলেও ও কি করবে, আগের অবস্থায় আসার চেষ্টা করবে, অল্প চেষ্টা করবে, সেটাও মাইক্রোস্কোপিক লেভেলেই দেখা যাবে, ওকে। তার জন্য পারফেক্টলি ইলাস্টিক বডি বা প্লাস্টিক বডি পাওয়া পসিবল না, যাই পাই আমরা সেটা হচ্ছে পার্শিয়াল পাই, ওকে। চল এই জিনিসটা লিখি এবার, when an external force applied, আমার সঙ্গে সঙ্গে লাগছো ভাই, applied on a material, এখানে যেহেতু সলিড নিয়ে কথা বলছি, ঠিক আছে, তার জন্য ম্যাটেরিয়াল, দেন its shape and and size can changed if we remove applied remove applied force, then remove applied force, then it can comes into initial state, আগের অবস্থা একদম ফিরে আসার চেষ্টা করে, ঠিক আছে, ওকে। দিস properties of matter, ওকে, ইজ ম্যাটারের মধ্যে যদি সলিড ম্যাটার হয় তাহলে ম্যাটেরিয়ালে লেগে নেই, হ্যাঁ, ম্যাটেরিয়াল, কারণটা ম্যাটারের মধ্যে তো আবার লিকুইডও পড়ে, তখন আবার ওটা ভিসকোসিটি নাম হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লিখে দিলাম দিস প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল ইজ নোন অ্যাজ ইলাস্টিসিটি। known as elasticity and corresponding material, and the material is called elastic
material. Okay. When we remove external force, okay, then material সুজন তোদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক্সাম রুটিন দিছে? তোদের প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আমার এখন হচ্ছে ভিডিও বানানোর টাইম আসছে, তোদের কোনগুলা ইম্পর্টেন্ট টপিক সব তো আর একবারে পড়তে পারবি না ভালো করে। এত কম টাইম পাইছিস এক্সামিনেশনের জন্য এবার, তোদের অ্যাডমিশন এত লেটে হলো ফার্স্ট সেমিস্টারে, আর সামনে ভোট চলে আসলো, ভোটের জন্য আবার কলেজগুলো ফ্রি করতে লাগবে, এই জন্য তোদের অনেক টাইম কম পাচ্ছিস। তো ইম্পর্টেন্ট যেগুলা চ্যাপ্টার বলবো ওগুলা ভালো করে আগে ফার্স্টে পড়িস। তাহলে কি বললাম, when we remove external force then material comes into previous state completely is known as perfect elastic material। ঠিক আছে, if material remains in final state on removing external force, okay, then such material known as, এগুলাকে কি বলবো, প্লাস্টিক বলবো, প্লাস্টিক বলবো, ওকে, and the properties is known as plasticity, okay, in reality both material, both বলতে আমি হচ্ছে পারফেক্ট ইলাস্টিক ম্যাটেরিয়াল আর প্লাস্টিসিটি বলতেছি, প্লাস্টিক ম্যাটেরিয়াল, ওকে, ম্যাটেরিয়াল আর নট পসিবল। তোদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবার এত লেটে এক্সামিনেশন নিতেছে, তোদেরকে এতটা টাইম দিল, ওকে, 19 ফেব্রুয়ারি, ওকে, বাকি বাচ্চাগুলাকেও যদি দিত রে 19 ফেব্রুয়ারি অবধি, সবগুলার ভালো করে সিলেবাস কমপ্লিট হয়ে ভালো করে এক্সাম দিতে পারতো, ওকে, এগুলা বাচ্চাকে শেষ করে দিছে। নর্মালি কি হয় আমি তোদের বলি, তোদের এইবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোদের সাথে এত ভালো কাজ করছে আমি নিজে বিশ্বাস করতে পাইতেছি না। প্রত্যেকবারে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্টে পড়াই, তোদের কিন্তু এপিসি কলেজ, এসি কলেজ, যারা যারা জলপাইগুড়ি এসি কলেজে পড়িস, ওকে, পিটি উমেন্স কলেজে পড়িস, তোদের দাদা দিদিদের জিজ্ঞেস করবি, ওরা সবাই আমার কাছেই পড়ে। ওদের জানিস ফার্স্ট সেমিস্টারে যখন ওদের ফার্স্ট টাইম আমি পড়ানো স্টার্ট করছিলাম, অ্যাডমিশন নিচ্ছে ডিসেম্বরে, নিছে এক্সামিনেশন নিয়ে নিছিল, আমরা সবাই অবাক, সিলেবাস খালি শুরু করবো ডিসেম্বরের পরীক্ষা, ডিসেম্বরের 20 তারিখ থেকে এক্সাম ছিল, 20 ডিসেম্বর, আমরা কই এটা কি কথা হইলো, ওকে, তো অবস্থা খারাপ করে দিছিল। এইবার তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 5th সেমিস্টার এক্সামিনেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 6th সেমিস্টারে দাদা দিদিরা অ্যাডমিশন নিচ্ছে তোদের, ওকে, বাট ঠিক আছে, তোদের যদি আর কি
ফেব্রুয়ারি মাসে হয়, অফিসিয়াল না না ওকে, অফিসিয়াল নোটিশ দেয় নাই, বাট ফেব্রুয়ারি থেকে হলে তোরা আরামসে ভালো করে এক্সামিনেশন দিতে পারবি, তার আগে হলে একটু চাপ। যাই হোক, এবার দেখ এই যে ইলাস্টিসিটি যে প্রপার্টিটা আছে না, এটাকে একটু আমরা ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করি। এগুলা তো তোরা হচ্ছে ক্লাস 11এই পড়ছিস, আমি তোদেরকে একটু ডিটেলসে পড়াই। অর্থাৎ কি করি, এই জিনিসগুলাকে আমি তোদের একটু কি করব, ভিতরে নিয়ে যাই। অর্থাৎ একটা ম্যাটারের ভিতরে কি কি ঘটনাগুলো হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ম্যাটার কিসের জন্য, ওকে একটা ম্যাটারের উপর এক্সটার্নাল ফোর্স দিলে ও কি করছে, শেপ সাইজে চেঞ্জ করে আবার রিমুভ করলে আবার আগের অবস্থায় ফিরে আসে, এগুলাকে এক্সপ্লেন করার কিছু মডেল তৈরি করি। ওকে, তোদের সলিড স্টেট ফিজিক্স যখন পড়াবো না, তখন আরো ডিটেলসে মডেলগুলো আমি পড়াবো। এখন তোদের খালি এতটুকু বলি যে যে কোনো সলিড ম্যাটেরিয়ালকে আমরা এমন একটা মডেল তৈরি করতে পারি, স্প্রিং বল সিস্টেম বলি। ওকে, অর্থাৎ বল আছে, বলের সঙ্গে কি আছে, স্প্রিং লাগানো আছে, বল আছে, স্প্রিং লাগানো আছে। তোরা যেমন কেমিস্ট্রিতে বন্ডিং পড়ছিস না, বন্ড পড়ছিস না, একটার সঙ্গে আর একটা বন্ড তৈরি হয়ে থাকে, ঠিক তেমনই এটার ক্ষেত্রে কি আছে, একটা বন্ডিংটাকে আমরা স্প্রিং দ্বারা বোঝাচ্ছি, আর যে মলিকুল গুলো আছে ওগুলাকে কি দিয়ে বোঝাচ্ছি, বা অ্যাটম গুলো আছে ওগুলাকে কি দিয়ে বোঝাচ্ছি, আমরা হচ্ছে বল দ্বারা বোঝাচ্ছি। তাহলে এটাকে বোঝার জন্য একটা মডেল তৈরি করি, যেটাকে কি বলবো, স্প্রিং বল মডেল। ওকে, তাহলে কেমন জিনিস দেখ ভালো করে, এটা তোর কাছে একটা কি আছে, হচ্ছে বল আছে, মানে অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। ওকে, এগুলা তোদের কি হচ্ছে, অ্যাটম। ওকে, এই অ্যাটম গুলা একটা একটার সাপেক্ষে কি দিয়ে যুক্ত আছে, হচ্ছে স্প্রিং দ্বারা যুক্ত আছে। ইলাস্টিসিটি ধর্ম এক্সপ্লেন করবো তো স্প্রিং দিয়ে করা সব থেকে ইজি, না? তার জন্য স্প্রিং দিয়ে আমি কি করলাম, এগুলাকে যুক্ত করে দিলাম। খুব সুন্দর, দেখ আজকে অনেক কিছু তোরা বুঝতে পারবি যে কিসের জন্য এমন জিনিসটা হয়। ওকে, তাই অ্যাটম গুলো নর্মালি 3D হয়, তাহলে একটা 3D বানানোর বুদ্ধি কি করি, এগুলো হচ্ছে অ্যাটম। হ্যাঁ, তাহলে স্প্রিং যুক্ত আছে। তোরা আবার চাইনিজ নুডলস ভাবিস না, খাওয়া টাওয়া স্টার্ট করিস না, নুডলস হয়ে যা। ওকে, এটা একটা গেল। ওকে, তো তোদের এই পেজটা লেখা হয়েছে, তো আমি দুইটা স্ট্রাকচার নিতেছি। হ্যাঁ, তো এটা একটা স্প্রিং মাস সিস্টেম বা স্প্রিং বল সিস্টেম, যেটা বলিস বল, একটা মডেল তৈরি করলাম। এবার দেখ এটার মধ্যে যে কোনো একটাকে কি করি, একটু টানাটানি স্টার্ট করি। সাপোজ কথা কথা এই অ্যাটমটাকে নিয়ে ভাব। হ্যাঁ, এই অ্যাটমটা আছে, এই অ্যাটমটাকে আমি এই দিকে ফোর্স দিলাম, এই দিকে ফোর্স দিলে এই স্প্রিংটা কি হবে, অ্যালংগেটেড হবে না? এটাকে এই দিকে ফোর্স দিতেছি, ফোর্সটার ডিরেকশন এই দিকে, তাহলে এটা কি করবে, হচ্ছে এই স্প্রিংটা হচ্ছে কম্প্রেসড হবে, আর এটা কি হবে, অ্যালংগেটেড হবে। তার মানে কি জিনিসটা দাঁড়াইলো, তুই ভাব, এটা যদি দেখিস ব্যাপারটা এমন আছে, এখানে একটা অ্যাটম আছে, স্প্রিং আছে, এখানে একটা অ্যাটম আছে, এটার সঙ্গে আবার কি লাগা আছে, একটা স্প্রিং লাগা আছে, এদিকে একটা অ্যাটম আছে। ওকে, তো এইটাকে কি করলি, তুই এইদিকে ফোর্স দিলি, তাহলে এটা কম্প্রেসড হবে, এটা কি হবে, এটা এলংগেটেড হবে স্প্রিংটা। তাহলে এটা যদি কম্প্রেসড হয়, তাহলে কম্প্রেসড হয়ে এই অ্যাটমটা কোথায় আসলো, ধরে না এখানে আসলো, অ্যাটমটা এখানে আসলো, নরমালি থাকার কথা ছিল এর কথা এখানে, না? এই আসলো কোথায়, হচ্ছে এইখানে। তাহলে ফোর্স পাইলো, এইদিকে আসলো। এবার
এই স্প্রিংটা কি হচ্ছে, কম্প্রেসড হচ্ছে, এই স্প্রিংটা কি হচ্ছে, এলংগেটেড হচ্ছে। তো এলংগেটেড যদি হয়, এ কি করবে, এটার সঙ্গে তো এটা লাগানো আছে, তাহলে এলংগেটেড থাকলে এ যখনই এই ফোর্সটা রিমুভ করবি, রিমুভ করার সঙ্গে সঙ্গে স্প্রিং এর কি প্রপার্টিস কি, এ যদি বড় হয় এলংগেটেড হচ্ছে, এ এবার কম্প্রেস হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এ ধরলাম কি করলাম হচ্ছে এইখানে আছে, এ এটা টানছে তো এলংগেটেড হচ্ছে, এইখানে আসছে। তাহলে কাজ কি হবে বলতো, এ এখন এইটাকে এ কি করবে, এইদিকে টানবে, ঠিক আছে। তাহলে এ এইটাকে এইদিকে টানবে, আর এটা কি হলো, তাহলে এটা এলংগেটেড হয়ে আছে, এটা এখন কম্প্রেস হবে, এটা এখন এলংগেটেড হবে। তাহলে এ একে এইদিকে সরানোর চেষ্টা করবে, এ এখানে কি করবে হচ্ছে, এ আবার একে এইদিকে টানার চেষ্টা করবে, তাহলে ওভারঅল এটাকে এইদিকে টানবে। ওকে, তো যদি কি হয় ভালো করে বোঝার চেষ্টা কর, বা আরো সিম্পল ভাবে বলি, যে ইকুইলিব্রিয়াম অবস্থায়, আমি তোদের আরো সিম্পল করে দিই, এত কঠিন না করি। দেখ ইকুইলিব্রিয়ামে কি আছে, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে ধর এইটা আর এইটা, এই দুটা এই পজিশনে আছে ইকুইলিব্রিয়ামে, হ্যাঁ না, ইকুইলিব্রিয়াম অবস্থায় এরা এতটা ডিস্টেন্সে আছে ধরলাম। ওকে, এবার কথার কথা, এদের কি কম্প্রেসড হয়ে, যে কোনো একটা কম্প্রেসড হচ্ছে, এই দুটো অ্যাটম নিয়ে কথা বলি, তা কম্প্রেসড হচ্ছে, তাহলে এ কোথায় সরে গেছে, এখানে সরছে, আর এ সরে কোথায় আসছে, এখানে আসছে। এবার বলতো দুইটা যদি অবজেক্ট কাছাকাছি আছে, পরস্পরকে কি করবে, রিপিলস করার চেষ্টা করবে না। তাহলে যখন এই ফোর্স সরায় নিবি, রিপিলস করে কোন দিকে যাবে, এ এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এ এইদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আনছিলি অ্যাপ্লাইড ফোর্স দিয়ে একে কাছাকাছি আনছিলি, এ এবার কি করবে, আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, দূরে যাবে, কারণ স্প্রিং কি করছে, ছোট করছিলে, স্প্রিং এবার কি করার চেষ্টা করবে, বড় করার চেষ্টা করবে। আর যদি স্প্রিং কে প্রথমেই বড় করতিস, এখানে ছিল, স্প্রিং কে বড় করছিস, বড় করলে কি আসবে বলতো, এ এখানে যাবে, আর এ কোথায় যাবে, এখানে যাবে। এবার স্প্রিং কে বড় করছিলি, ফোর্স সরায় নে, রিমুভ কর, তাহলে ও স্প্রিং কি করার চেষ্টা করবে, ছোট হওয়ার চেষ্টা করবে। ছোট মানে কি, এ এইদিকে টানবে, এ কোন দিকে টানবে, এইদিকে। তাহলে ঘুরে ফিরে দেখতো ইকুইলিব্রিয়াম পজিশনে আসার চেষ্টা করতেছে। যদি না বুঝিস আবার শোন, এটা কি ধরলাম যে একটা স্প্রিং দ্বারা কি আছে, দুইটা বস্তু এমন করে যুক্ত আছে। ওকে, দুইটা অ্যাটম যুক্ত আছে। ওকে, অ্যাটম ইন্টার অ্যাটমিক গল্প করতেছি, তাহলে দুইটা অ্যাটম এমন করে কি আছে, যুক্ত আছে। এবার যদি অ্যাটম দুটো যুক্ত থাকে, এটার বাইরে থেকে কি করলাম আমরা, হচ্ছে ফোর্স দিলাম, বাইরে থেকে ফোর্স দিয়ে এখানে ছিল, এইখানে ছিল, কোথায় পাঠায় দিছি, এখানে পাঠায় দিছি, তাহলে কম্প্রেসড হয়ে গেল। বাইরের ফোর্সটা রিমুভ করে দিলাম, রিমুভ করার সঙ্গে সঙ্গে এরা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, এ এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এ এদিকে যাওয়ার চেষ্টা করবে। এটাই তো স্প্রিং এর প্রপার্টি। তার মানে দেখ কোন লাইনের পাশে আসতেছে, ইকুইলিব্রিয়াম লাইনের রেসপেক্টে আসতেছে। আবার কি করলাম, তুই ধরে নে দুটাকে টানলি, যেমন রবারকে আমরা টানতেছিলাম, এই রবারকে যেমন টানতেছি, তাহলে রবারকে টানলে ওটার কি হইতেছে, দূরে চলে যাচ্ছে অ্যাটম দুইটা। আবার যখনই ফোর্সটা সরাই নিলি, স্প্রিং এর ধর্ম কি বলে, যে আবার কাছে আসবে, ওরা দুজন কাছে আসলো, কোন লাইনের দিকে আসতেছে, ইকুইলিব্রিয়াম লাইনের দিকে আসতেছে না। তাহলে যে কোনো অবজেক্ট ও দিনের শেষে কি আসতে চাইছে, ওর ইনিশিয়াল পজিশনে আসতে চায়, ইকুইলিব্রিয়াম পজিশনে আসতে চায়। তো ম্যাটারটার ভিতরে, এটা যদি একটা ম্যাটার হয়, অবভিয়াসলি আর একটা মলিকুল হবে, অনেক কিছু থাকবে আরো, তার মধ্যে ও কি করার চেষ্টা করবে, যখন ফোর্স দিবি ও ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিস্টর্ট হয়ে যাবে, আবার কি করবে হচ্ছে ফোর্স রিমুভ করার সঙ্গে সঙ্গে ওর ইকুইলিব্রিয়াম পজিশন মেনটেন করার চেষ্টা করবে। বুঝছিস কথাটা? তো অ্যাটমের ভিতরে এগুলা খেয়াল চলতে থাকে। যাই হোক, তো এইখান থেকে আমাদের দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি শিখবো। একটা হচ্ছে স্ট্রেস আর একটা স্ট্রেইন, ঠিক আছে। তো ইলাস্টিসিটি পড়াশোনার জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস কি শিখবো হচ্ছে স্ট্রেস, যেটা তোদের মাথার ভিতরে সবাই জানিস, না আছে স্ট্রেস, দাদা দিদি কারো অনলাইন অফলাইন, জয়দা স্ট্রেস আছে, ওকে। আজকে তোদের না জীবনে স্ট্রেস বোঝায় দেয়, দেখ আজকের পর থেকে স্ট্রেস বাড়তে পারে না হলে কমতে পারে, দুইটার মধ্যে একটা হবে, কারণ আজকে ওইটাকে ডিটেলসে বুঝবি না স্ট্রেসটাকে। দর্শন, এইদিকে স্ট্রেস বোঝার জন্য এইদিকে একটু তাকা, খুব ইম্পর্টেন্ট জিনিস আমি শেখাইতেছি। ওই তোদের বলতো স্ট্রেস কিসের জন্য আসে, তোদের সাথে যদি আমি দাদা ভাইয়ের সম্পর্কে, বন্ধুর সম্পর্কে গল্প করি, কি বলবি, কিসের জন্য স্ট্রেস আসে? ওকে, কারো পরীক্ষা আসতেছে তবু বলে স্ট্রেস আসতেছে না, তুই ভাব, ঠিক আছে। ওকে, এবার দেখ
তো স্ট্রেস তোদের আমি বোঝাচ্ছি, আজকে ডিটেলসে বোঝাচ্ছি স্ট্রেস। তোদের জীবনে আজকে একটু হাসি নিয়ে ফিরবি। হ্যাঁ, তো এদিকে দেখ, তো কোনো একটা ম্যাটেরিয়াল আছে, এদিকে তাকা, ওই দেখ কোনো একটা ম্যাটেরিয়াল আছে, এটা একটা ধরি না কি আছে হচ্ছে, আমি বড় করে অ্যাড করতেছি। হ্যাঁ, ম্যাটেরিয়াল আছে, তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাটম দ্বারা তৈরি আছে, অসংখ্য অ্যাটম দ্বারা তৈরি আছে, তার জন্য সলিড, হ্যাঁ না, আর কাছাকাছি আছে, কিন্তু বোঝার জন্য আমি একটু দূরে দূরে নিতেছি। আর যখন ইলাস্টিসিটি পড়ি আমরা লেয়ারিং ধরে ধরে পড়াশোনা করি, এগুলো জিনিস আরো ডিটেলসে পড়বো সলিড স্টেট ফিজিক্সে। এখন ভাব যে অ্যাটম গুলো একটা করে লেয়ারে আছে, এমন করে কনসিডার করি। আমরা জানি অ্যাটম সব জায়গাতে আছে, কিন্তু পড়াশোনা তো করতে লাগবে না, একটা মডেল তো তৈরি করতে লাগবে, তার জন্য আমরা ধরতেছি একটা লেয়ার বাই লেয়ার আছে। তাহলে কি আছে, ধরি এই লেয়ার বরাবর অ্যাটম আছে, তাই না, এই লেয়ার বরাবর অ্যাটম আছে, এই লেয়ার বরাবর অ্যাটম আছে, এই লেয়ার বরাবর আছে, এই লেয়ার বরাবর আছে। তাহলে আমি কয়টা দিলাম, 1 2 3 4 5, মানে হচ্ছে 10টা অ্যাটম দিলাম, অসংখ্য অ্যাটম আছে, তার মধ্যে আমার পড়াশোনার জন্য দিলাম 10। এবার কি করলি, এটার উপর একটা কি করলি, এক্সটার্নাল তোরা কি করলি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করে দিলি। তাহলে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কি আসবে, ভালো করে বস, যে এটা কি হয়ে যাবে হচ্ছে অ্যালংগেটেড করে যাবে। তাহলে কতটা অ্যালংগেটেড করলো, আগে ছিল এতটুক, এটার জন্য লেন্থ কত ছিল হচ্ছে এল লেন্থ ছিল, এবার এল লেন্থ থেকে আরো কতটা ইনক্রিজ করে গেল, ডেল্টা এল লেন্থ ইনক্রিজ করে গেল। এবার দেখো ম্যাটেরিয়ালটা সেম আছে না, ম্যাটেরিয়ালটা সেম থাকা মানে কি, ওর অ্যাটম নাম্বারও সেম আছে, কিন্তু অ্যাটম গুলো এবার ডিস্ট্রিবিউটেড হবে কোথায় থেকে, অনেক বড় জায়গা জুড়ে ডিস্ট্রিবিউটেড হবে না। তাহলে এতক্ষণ এইখানে যেটা ছিল, পরেরটা ডিস্টেন্স এতটুক ছিল, কিন্তু এটা আসলো কোথায়, এইখানে আসলো, বুঝছিস কথা, তারপরটা কোথায় আসলো, এখানে আসলো, তারপরটা কোথায় আসলো, এখানে আসলো, তারপরটা কোথায় আসলো, এখানে আসলো। তাহলে আমরা যখন ইলেকট্রিসিটি ধর্ম পড়াশোনা করব, তখন কি ধরবো, যে লেয়ার গুলা ইটসেলফ কি হচ্ছে দূরে দূরে সরে যায়। ওকে, তো লেয়ার গুলা দূরে দূরে গেল, তাহলে এটার যদি একটা লেয়ার দেখিস, এটার একটা লেয়ার, এটার একটা লেয়ার, এটার একটা লেয়ার, এটার একটা লেয়ার, তাহলে আগের লেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স আর এখনকার লেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স কি হয়েছে দেখতো, অনেক কি হয়েছে, বেশি হয়েছে। অর্থাৎ কি করব, এই যে কোনো একটা, ভালো করে শোন, কোনো একটা নর্মাল যদি কি থাকে অবজেক্ট থাকে, যেমন হচ্ছে এটা একটা আমাদের এই রবারটা, আরে এই রবারটা একটা অবজেক্ট আছে, এটার উপর যখন ফোর্স, এখনো ফোর্স দেইনি মানে আমি এটার নিচে ধরে রাখছি। ওকে, ওকে, তাহলে ধরে আছি, এবার যখন ফোর্স দিলাম, দেখতো এটা এলংগেটেড হয়ে গেল না, এখানে কি নাম্বার অফ অ্যাটম বাড়ছে, নিশ্চয়ই বাড়েনি, ওইটাই আছে। তাহলে বাড়ে নাই যেহেতু, তার মানে কি হচ্ছে, এদের যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স কি হচ্ছে, বেড়ে গেছে। এটাই হলো, দেখ আমি এইখানে অ্যাটম 10টাই দিছি, এইখানেও অ্যাটম 10টাই দিছি, তো এইখানে লেয়ার গুলোর মধ্যে যে ডিস্টেন্স ছিল, এইখানে লেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স কি হয়েছে, বেশি হয়েছে। তার মানে প্রত্যেকটা লেয়ারে ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স লাগতেছে না, ভালো করে দেখ কত ফোর্স দিছি আমি, এফ ফোর্স দিছি, তাহলে এই লেয়ারেও এফ ফোর্স রাখছে, এই লেয়ারেও এফ ফোর্স, এই লেয়ারেও এফ ফোর্স, এইখানেও এফ ফোর্স, এইখানেও এফ ফোর্স। তাহলে দেখতো যখনই কোনো একটা অবজেক্টের একটা লেয়ার বলতেছি, মানে ওইটা একটা দেখতো টু ডাইমেনশনাল জিনিস না, সারফেস না, তাহলে এর সারফেস এরিয়া যদি এ হয়, ভালো করে দেখ এটার সারফেস এরিয়া যদি এ হয়, তাহলে এই লেয়ার গুলোরও সারফেস এরিয়া কত, এই না, তাহলে এই যে সারফেস এরিয়া গুলাই কি লাগতেছে, প্রত্যেকটা সারফেস এরিয়াতে, এ সারফেস এরিয়াতে কি লাগতেছে হচ্ছে ফোর্স লাগতেছে। এই যে ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে কি বলি আমরা হচ্ছে স্ট্রেস বলি। ওকে, তো স্ট্রেস এখন তোরা বলার সঙ্গে সঙ্গে তোরা কি করবি বলতো, এই ফোর্সটার কথা বলবি, কিন্তু না, এই ফোর্সটার কথা আমি বলতেছি না, কোন ফোর্সের কথা বলতেছি ভালো করে শুন, এইখানেই হচ্ছে ট্রিকি জিনিস, এইখানে নয়তো বা গন্ডগোল হয়ে যাবে সবকিছু, বোঝার চেষ্টা কর এখানে কোন ফোর্সের কথা আমি বলতেছি। এইটা জিনিস গেল, এবার দেখতো এইটার কথা ভাব, তাহলে কি হচ্ছে জিনিসটা কি গেল, এই কেসটা হইলো না, ভালো করে দেখতো, ভালো করে বস, ছিল ইকুইলিব্রিয়াম, এটা বোঝার চেষ্টা কর, এটা এটার ইকুইভ্যালেন্ট না, যে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, ফোর্স দিলি অ্যালংগেটেড করলি মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে দূরে গেল না, এই জন্য কি হচ্ছে, এটা থেকে দূরে গেল না, একটা লেয়ার আর একটা লেয়ার থেকে দূরে গেল। এবার যদি এটাকে ইলাস্টিসিটি ধর্ম কখন আসবে, যখন এটাকে রিমুভ করবি, তাহলে রিমুভ করলে ও আগের অবস্থায় ফিরে যাবে না, না, তার মানে লেয়ার গুলোর প্রতি ফোর্স কেমন করে লাগতেছে দেখতো, আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এইখানে একটা ফোর্স লাগবে না, এই লেয়ার একটা ফোর্স লাগবে না উপর দিকে
প্রত্যেকটা লেয়ারে উপর দিকে ফোর্স লাগবে, বুঝছিস? তাহলেই তো আগের অবস্থায় ফিরে যাবে। লেয়ার গুলা কি হয়েছিল, এখন নিচে নামে আসছিল, এই ফোর্সটাকে যখন রিমুভ করে দিবি ও আগের অবস্থায় যাবে না? তাহলে আগের অবস্থায় গেলে এইদিকে কি লাগবে, ফোর্স লাগবে কি লাগবে না? লাগবে। ফোর্সটা কোন দিকে লাগবে, অপোজিট ডিরেকশনে। তো এই ফোর্সটা তোকে কি করতেছে, এটা আউট করে দে, এইদিকে ভাব, এটাকে আউট করে দে, তাহলে এই অবস্থায় হলো না? এটাকে আউট করলে এই অবস্থায় আবার ফিরে যাবে। তাহলে এই অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোন ফোর্সটা কাজ করতেছে, এই দিকের ফোর্সটা না? তাহলে এই ফোর্সটা এই অবজেক্টটাকে রিসেট করতেছে না, তার জন্য ওই ফোর্সের নাম কি হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স, বাংলায় যেটাকে বলতিস প্রত্যায়নিক বল। রেস্টোরিং কিসের জন্য, তোরা মোবাইল যদি হ্যাং মারে কি করিস, মোবাইলকে রিসেটই করি না, রিস্টার্ট করিস, তাহলে রিস্টার্ট করে আগের অবস্থায় নিয়ে আসতেছিস। তো এটা কি রিস্টার্টই তো করতেছে, রিস্টোরিং তো করতেছে, এ নষ্ট হয়ে গেছে, এটার উপর আউট করে দে, এটা আউট করে দে, এ আগের অবস্থায় ফিরে যাবে। আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য ভিতরে ইন্টারনাল কি লাগবে, একটা হচ্ছে ফোর্স লাগবে, যেটা কি করবে ওকে আগের অবস্থায় নিয়ে যাবে। এই ভিতরের ইন্টারনাল ফোর্সটার জন্য স্ট্রেস হয়। ওকে, তাহলে মাথায় রাখবি স্ট্রেস কিসের জন্য আসে, ইন্টারনাল ফোর্সের জন্য স্ট্রেস আসে। ওকে, তাহলে স্ট্রেস জিনিসটা কি জিনিস, যদি আমি বলি স্ট্রেস ইকুয়াল টু কি হবে, স্ট্রেস ইকুয়াল টু কি হবে, তাহলে ফোর্স, কিন্তু কোন ফোর্স, ইন্টারনাল ফোর্স বাই কি হচ্ছে এরিয়া, অবভিয়াসলি পারপেন্ডিকুলার এরিয়া, এরিয়া মানে। এবার দেখ, তার মানে শোন, স্ট্রেস কোনোদিন বাইরের ফোর্সের জন্য আসে না, স্ট্রেস যেটা আসে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্সের জন্য। ওকে, তো বস, তোদের লাইফে যে স্ট্রেস আসতেছে না বাইরের কোনো কিছুর জন্য আসতেছে না, তোরা ভিতরে ভিতরে যে কুকর্মগুলো ভাবতেছিস, নিজেকে যে ইয়ে জায়গায় নিয়ে যাইতেছিস, কমজোরি ভাবতেছিস, ওটার জন্য তোদের হচ্ছে স্ট্রেস আসতেছে। স্ট্রেস বাইরের কোনো এফেক্টের জন্য আসে না, তোকে বাইরের লোক তোকে স্ট্রেস দিতে পাবে না। হ্যাঁ, বাইরের লোক এজেন্ট হিসেবে কাজ করতেছে, তুই ভাব এ তো চুপচাপই ছিল, না, এ আসলো জন্যই এতগুলো ঘটনা ঘটলো, হ্যাঁ না। এবার এ আসার পরে একে যে পাত্তা না দেশ, ওকে, তাহলে তোর মধ্যে স্ট্রেস আসবে না। কিন্তু তুই পাত্তা দেশ, বাইরের এজেন্ট তো তোকে ভাই ধ্বংস করার চেষ্টা করবে, সব সময় তোদের ধ্বংস করার চেষ্টা করবে। তো বাইরের এজেন্ট যে যে ফর্মেই আসুক ধ্বংস করার চেষ্টা করবে, ওকে পাত্তা দেওয়া বন্ধ কর, ধীরে ধীরে ইন্টারনালি আর স্ট্রেস কমা শুরু করবে। ওকে, তো স্ট্রেস, তোর মন খারাপ, তোর সবকিছু এগুলো হচ্ছে তোর ভিতর থেকেই আসে, এগুলা কারো জন্য আসে না। হ্যাঁ, এজেন্ট হিসাবে কাজ করেছে, কাজ করে ও দূরে সরে গেছে, তুই মরবি হচ্ছে তোর জন্য। ওকে, এবার তুই ওটাকে মেকআপ করার চেষ্টা কর, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেস গেল। তাহলে স্ট্রেস কিসের জন্য, স্ট্রেসের সময় সবসময় মাথায় রাখবি কি হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু ইন্টারনাল ফোর্স বা রেস্টোরিং ফোর্স বাই কি হচ্ছে এরিয়া হবে। ওকে, এবার একটা জিনিস শোন, কিন্তু নিউটন এখানে এসে কি পাক পাকায়, নিউটন তো তাই বলে না, নিউটনের থার্ড ল কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন। এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে দিছিস, বাইরের দিকে, ইন্টারনাল ফোর্সটা কোন দিকে আছে, ভিতরের দিকে, দুটোর অ্যামাউন্ট কি হবে, সেম হবে। তার জন্য যখন ম্যাথামেটিক্স করবি না, প্রবলেম সলভ করবি, তখন উপরে ফোর্স বাই এরিয়া করে দিবি, সেই কোন ফোর্স নিস, কারণ দুটোর ভ্যালু কি হচ্ছে সেম। ওকে, কিন্তু কনসেপ্ট মাথায় রাখিস, কনসেপ্ট স্ট্রেস হচ্ছেই কিসের জন্য, হচ্ছে ইন্টারনাল ফোর্সের জন্য স্ট্রেস হচ্ছে। ওকে, এক্সটার্নাল ফোর্সের জন্য স্ট্রেস হয়নি। ক্লিয়ার হয়েছে? ওকে, লাগ। তো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবি, স্ট্রেস কাম ডিউ টু ইন্টারনাল ফোর্স অর রেস্টোরিং ফোর্স। তাহলে when we apply external force, external force on material, its interatomic distance between interatomic distance, interatomic distance changes. Okay, interatomic distance changes. Okay, and they
achieved a new equilibrium. Achieved a new equilibrium. Okay. State. Then there is a force between atoms opposite to external force. External force. ঠিক আছে? In is in equilibrium. State. Okay. Such force per unit area is called stress, and the force is known as restoring force. Okay. There are three kind of stress. Stress তিন ধরনের হয়। ওকে, শোন, একটা যদি শুধু লেন্থ বরাবর হয় ওটাকে লঙ্গিটিউডনাল বলি, পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব, আজকে খালি লিখে রাখ আগে। ওকে, যদি পুরো ভলিউম বরাবর হয় ওটাকে বাল্ক স্ট্রেস বলি, আর যদি ট্যানজেন্ট বরাবর হয় ওটাকে আমরা ট্যানজেন্সিয়াল স্ট্রেস বা শেয়ারিং স্ট্রেস বলি। ওকে, or shearing. Okay, আর যদি পুরো ভলিউম বরাবর হয় তাহলে আমরা বাল্ক স্ট্রেস। তোদের জীবনে সত্যি কথা বলি বারবার, তোদের এই বয়সে একটা জিনিস শেখ, স্ট্রেস হ্যান্ডেল করা শেখ। ওকে, জীবনে যত বড় হবি অত স্ট্রেস বাড়তে থাকবে, বড় বড় স্ট্রেস আসতে থাকবে, কিন্তু এগুলাকে হ্যান্ডেল করাই তোদের কাজ। ওকে, বহুত কিছু হবে জীবনে, দিনের শেষে গিয়ে তোদের এগুলো হ্যান্ডেল করাই শিখতে লাগবে। কেউ যদি ভাবিস আমার সাথে কিছুই হবে না, এটা ভুলভাল, বহুত কিছু হবে। এবার ওটাকে হ্যান্ডেল করবি কেমন করে, ওটা হচ্ছে তোর কাজ। কারণ এক্সটার্নাল এজেন্ট বহুত কিছু আসবে যেটাকে তোর কি করবে, তোর ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করে চলে যাবে। এবার তোর ওই ইকুইলিব্রিয়ামকে আবার নিজের দ্বারাই কি করতে লাগবে, হচ্ছে ঠিক করতে লাগবে। আমি একটা তোদেরকে সবার জীবনকে উন্নতি করার জন্য একটা উদাহরণ আমি সব স্টুডেন্টকে দেই, যে তোরা যারা যারা ভাবিস না যে বাড়িতে আদর খায়া চলতেছিস, বাড়ির লোকের মতো পৃথিবীর লোক হয় না কেন, এ ও, এটা বেশিরভাগ লোক বলে বাড়িতে কি সুখ, এ আমার জীবনে দুঃখ কেন আসবে, এটা কেনই বা করলাম, এটা না হলেই ভালো হইতো, এগুলা মাথায় আসতে থাকে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটার পর তারপরে মনে হয় ইস এটা যদি না হইতো, তখন কি বাচ্চা আমি ছিলাম, কেনই করলাম। তো এই জিনিসটা সবার আসবে। ওকে, মানুষ মাত্রই আসবে। এটা থেকে ডিল করার কেন আসে আর কেমন করে ডিল করতে লাগে আমি তোদের একটা উদাহরণ দেই সবার জন্য। হ্যাঁ, ভালো করে শুনিস, যে জীবন চেঞ্জ হয়ে যাবে। তো তোদের একটা গল্প বলি, গল্পটার মধ্যে কি পাবি, হচ্ছে অ্যান্সার পাওয়া যাবে। সাপোজ কথার কথা, হ্যাঁ, জ্যোতি আসিস, হ্যাঁ, তো জ্যোতিকে ধরলাম, জ্যোতি জয়িতা, জ্যোতি না, হ্যাঁ জ্যোতি, জয়িতা। ওকে, জয়িতা আসিস, জয়িতাকে কি ধরলাম যে ও হচ্ছে
ফুল খুব ভালোবাসে, ফুলের পরিচর্যা করে, ওকে মালি ধরলাম না, সোজা কথা। তো ওর একটা গার্ডেন আছে, ও মালিগিরি করে ওইখানে, হচ্ছে ওকে ফুলের পরিচর্যা করে, ফুলকে করে। এবার বলতো জয়িতার যেগুলো পছন্দের ফুল আছে, হ্যাঁ, গোলাপ ফুল ওর পছন্দ, ঠিক আছে, সূর্যমুখী ফুল পছন্দ, যেগুলা ফুল পছন্দ, বড় বড় কিছু ফুল পছন্দ। তো জয়িতা যখন ফুল গাছ লাগাবে ওইখানে, কি করবি জয়িতা বলতো, নর্মালি কি করবি? ওকে, যখন এই ফুল গাছ লাগাবি স্টেপ গুলা কেমন হবে? বলে প্রথমে জমিটা চাষ করে নিবে, তারপরে জমিটা সার টার দিবে, যেগুলো অর্গানিক ইনঅর্গানিক যেগুলোই সার দেওয়ার দিবে, সার টার দিয়ে ওটা জল টল দিয়া একবারে ফুলের চারা লাগানোর উপযোগী করে তুলবে। তারপরে ফুলের চারা কোথাও থেকে কিনে টিনে নিয়ে আসবে, তারপরে ওইখানে কিছু ফুলের চারা লাগাবে, ফুলের চারা লাগা, তারপরে ফুলের গাছগুলাই পরিচর্যা করতে থাকবে। পরিচর্যা করতে করতে একদিন গোলাপ ফুল ফুটবে, একদিন কি আসবে হচ্ছে যেগুলো যেগুলো লাগাইছে, ওকে, সব ফুলগুলো সুন্দর করে ফুটবে। এটাই জীবন তো সবাই চায় না, যে আমি কি করলাম, পরিচর্যা করলাম, আমার বাড়ির লোক আমাকে দেখতেছে, আমার বাড়ির লোক যখন দেখতেছে, দেখার পর আমাকে আমার থাকার উপযোগী আমার ঘর বানায় দিতেছে, আমার খাওয়ার উপযোগী খাওয়ার দিতেছে, আদর করতেছে, ঘুরতে নিয়ে যাইতেছে, সবকিছু মিলে একটা সুন্দর লাইফ তৈরি করলো। এটাই তো লাইফ দেখি আমরা, তাই তো করার চেষ্টা করি আমরা। কিন্তু তুই একটু ডিপলি ভাবার চেষ্টা কর, এই ফুল গাছের যখন চারা লাগায় কি হয়। ফুল গাছের চারা লাগাইলে যে মালি জয়িতা, হ্যাঁ না, জয়িতা কি করতেছে, ফুল গাছের চারা লাগানোর উপযোগী কি তৈরি করছে, মাটি তৈরি করছে, তারপরে কি করছে, জল দিছে, তারপরে ফুল গাছের চারা এসে লাগাইছে। এবার যে ফুল গাছের চারা লাগাবে 100টার মধ্যে দেখবি কতগুলা ফুল গাছের চারা তো মারা যাবে, হ্যাঁ, কিছু তো মারা যাবে। তারপরেও ফুল গাছ যখন ইয়া করবে, কি বলবে, ফুল ধরানোর জন্য তোকে কত পরিচর্যা করতে লাগবে, তার জন্য উপযুক্ত আলো দিবে, উপযুক্ত স্বাদ দিবে, উপযুক্ত জল দিবে, সবকিছু দেওয়ার পরে দেখবি ফুলের বাগানটা নোংরা লাগবে। নোংরা কিসের জন্য লাগবে? কারণটা, ও যেগুলো ফুল দেখতে চাইছে তার নিচে দেখবে যে ছোট ঘাস জন্মগ্রহণ করছে, এই ধরনের ঘাস আসছে, অবাঞ্ছিত কিছু গাছ চলে আসছে, আবার বহুত কিছু চলে আসছে। এবার তোরা একটা জিনিস দেখছিস, জয়িতে কখনো ওই ছোট ছোট ঘাসগুলা যেগুলা নোংরা তৈরি করছে, জঙ্গল তৈরি করছে, অবাঞ্ছিত গাছ তৈরি করছে, ওদের জন্য কোনোদিন জল দিছে, ওদের জন্য কোনোদিন স্বাদ দিছে, ওদের জন্য কোনোদিন জায়গাটা তৈরি করছিল? করে নাই, কিন্তু ওগুলা চলে আসছে। তোদের জীবনে দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলা চলে আসবে বাইরের বিভিন্ন কারণে, তুই ওগুলা চাইস না, ঠিক আছে, বাগানে তুই গোলাপ ফুলের বাগানেই লাগাইতে চাইছিস, সূর্যমুখীর বাগানেই লাগাইতে চাইছিস, কিন্তু তোর ছোট ছোট ঘাস অবঞ্চিত ভাবে যেগুলোর জন্য না সার দিছিস, না জল দিছিস, না পরিচর্যা করছিস, না ওগুলাকে কি করছিস হচ্ছে তুই কিচ্ছু করিস নাই ওগুলোর জন্য, বাট ওগুলা আইসা তোর সুন্দর বাগানকে নষ্ট করবে। তা তোর সুন্দর বাগানকে ঠিক করার জন্য কি করবি? ওই ঘাসগুলাকে তুলতে লাগবে। তার জন্য দেখিস না পাট খেতে যারা যারা দেখছিস, পাট খেতে কি করিয়েছে, পাট বপন করার জন্য পাটের জন্য প্রথমে লাঙ্গল করতেছে, সার দিতেছে, ইউরিয়া দিতেছে, পটাশ দিতেছে, সবকিছু দিতেছে, তারপরে পাট কিনে আইনা পাটের বীজ ফেলতেছে। কিন্তু পাটের বীজ ফেলে আনার পরে পাট গাছ হওয়ার আগে দেখবি ঘাস হয়ে তৈরি হয়ে আছে। তারপরে দেখবি যে গ্রামের লোকগুলো তারপরে কি করে, পাট খেতে গিয়ে হচ্ছে পাশুন দিয়ে না কি বলে ওগুলা দিয়ে কি করতে থাকে, ওগুলা খুঁড়তে থাকে, এক্সট্রা যেগুলা ঘাস থাকে সেই ঘাসগুলোকে ওঠায় দেয়, ওঠায় দিয়ে পাটগুলাকে শুধু বাঁচায় রাখার চেষ্টা করে। ওকে, তো তোর জীবনে যেগুলো দুঃখ কষ্ট আসবে না, যেগুলো তোদের লোকজন আসতেছে না, ওগুলো একাই আসতেছে, ওগুলো হচ্ছে তোর সারাউন্ডিংস থেকে আসতেছে, আসবে এই দুঃখ কষ্ট। তুই যদি কলেজ যাস, কলেজে গিয়া একজন দুইজনের সাথে মন খারাপ হবে, টিউশনে আসিস একজন দুইজনের সাথে মনোমালিন্য হবেই, ঠিক আছে। এবার তোকে কি করতে লাগবে, তোর জীবনটাকে সুন্দর করার জন্য, তোর জীবনটাকে পরিস্ফুটিত করার জন্য তুই আবার কি করবি, ওই ঘাসগুলাকে কি করবি হচ্ছে সরাই দিতে লাগবে, যেগুলো অবাঞ্ছিত আসছিল, ঘাস সরাই দিয়া আরো কি করতে লাগবে, তুই যে ফুলের গাছ লাগাইতে এসেছিস, যে পাট গাছ, যে সূর্যমুখী লাগাইতে এসেছিস, যে গোলাপ লাগাইতে এসেছিস, ওকে আবার পরিচর্যা করতে লাগবে। তোদের প্রতিনিয়ত নিজের জীবনকে পরিচর্যা করতেই লাগবে, আর নিজের জীবনকে যখনই পরিচর্যা করতে যাবি ততবার তোদের হচ্ছে অবাঞ্ছিত কিছু ঘাস আসবেই, কিছু পোকা আসবেই, কিছু কীটপতঙ্গ আসবে, যেগুলো এসে তোকে নষ্ট করার চেষ্টা করবে। ওকে, তোরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবি, যারা ফুলের চাষ করছিস, বাড়িতে ছোট মোটো সবাই করিস, ইন্টারেস্টিং জিনিস দেখবি ভাই, ফুলের গাছটাকে বাঁচানোর জন্য কত কি করতে লাগে, আর ঘাসগুলা যেগুলা চাইছি না ওগুলাকে না পোকা ধরে, না ওগুলো একাই একাই মরে,
ঘাসগুলো কিছুই হয় না, আর বরং যেটাকে পরিচর্যা করতেছিস ওইটাই মরে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, এত পরিচর্যা করার পরেও 100টা গোলাপ লাগালে 80টা গোলাপ পাবি, 20টা গোলাপই মরে গেছে। কিন্তু ঘাস যেগুলো একটাও লাগাইস নাই, একটারও বীজ বপন করিস নাই, কিচ্ছু করিস নাই, ওগুলা চলে আসছে অসংখ্য ঘাস, মরেও না, কিছুই না। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে জীবন। তো জীবনকে পরিচর্যা করতেই লাগবে সব সময়। আজকে খালি না, ছোটবেলা থেকে শুরু হয়েছে, যত বড় হবি অত বেশি পরিচর্যা করতে লাগবে। তুই যে তো জানিস গোলাপ ফুলের গাছ যত তোর কি হবে হচ্ছে দিন যাবে ওইটাকে পরিচর্যা করা আরো বেশি বাড়তে লাগবে, নয়তো বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ও। তো তোদের যত বয়স বাড়তে থাকবে অত নিজের জীবনকে অত বেশি পরিচর্যা করতে লাগবে, আর তত বেশি ঘাস ঠাস আসবে যেগুলো অবাঞ্ছিত, আনওয়ান্টেড। ওগুলা তুই চাচ্ছিস না কিন্তু আসবেই, কেউ ওগুলার থেকে দূরেও ভাগতে পারবি না। একটাই বুদ্ধি, ওগুলাকে পাত্তা না দিয়া ওগুলাকে কি কর, উকড়ে ফেলায় দে। ঠিক আছে, ওগুলাকে চেঁচে টেচা যা কিছু পরিষ্কার করে ওগুলাকে সরায় দে। ওকে, কিন্তু তুই ভাবিস না একবার সরাই দিলে পরের বার আর জীবনে আসবে, আসবে, আবার আসবে। ওগুলো তো আনওয়ান্টেড জিনিস। ঠিক আছে, ওগুলো আসবেই। ওকে, তো এমন প্রচুর ঘটনা তোদের জীবনে আসতেই থাকবে, যেগুলো ঘটনা অবভিয়াসলি তোরা চাইস না, কিন্তু হয়েছে। ওইটাকে ইগনোর করে লাভ নাই। তুই বললি যে ধর ঘাস আসছে পুরো তোর ফুল বাগানে কি করে দিলি, আউট করে দিলি, এমন করে হয় না, না। এই জন্য বলি আমার প্রচুর স্টুডেন্ট এখন অব্দি, যেটা কথা বলতে চাই না বাট স্যাডলি বলতে লাগে, সুইসাইড করছে। হ্যাঁ, আমার এখন অব্দি আমার 3টে স্টুডেন্ট, ঠিক আছে, আমার কাছে পড়া। ইভেন তোদের আমি 2013 বলে 2023 সালের কথা বলতেছি, তোদের ফার্স্ট সেমিস্টারেই পড়তো আমার কাছে একটা স্টুডেন্ট, বিল্ডিং থেকে লাফ মাইরে সুইসাইড করছে। ওকে, তো এগুলা ফুলের বাগানকে উকড়ে ফেলা। হ্যাঁ, তো এভেনশিয়াল কলেজে পড়তো ছেলেটা। ওকে, এভেনশিয়াল কলেজে 55 নম্বর ইউনিভার্সিটি আন্ডার এভেনশিয়াল কলেজে অফলাইন বেসে আমার কাছে পড়তো। তো আমি বারবার বলি ভাই, জীবনকে উপড়ে ফেলা না, ফুলের বাগানকে উপড়ে ফেলা কোনো সলিউশন না। তোকে ঘাসকে উপড়ে ফেলা শিখতে লাগবে এবং জীবনকে পরিচর্যা করা শিখতে লাগবে। ওকে, তোরা কেউ ভাবিস না সবার শেষে সলিউশন হচ্ছে কি হচ্ছে জীবনকে উপড়ে ফেলা, ফুল বাগানকে আউট করে দিলি, এমন হয় না। ওকে, আর এটাও মাথায় রাখবি যে 100টা ফুল লাগাইলে 20টা ফুলই থাকে। তো তোর জীবনে যেগুলো ভালো লোক না, ওগুলোও কিন্তু একটা টাইমে সবাই থাকবে না তোর কাছে, ওর মধ্যেও কিছু লোক কমতে থাকবে, কমতে থাকবে। তার মধ্যেও আমাদের জীবনকে সুন্দর রাখার জন্য আমাদের জীবনকে পরিচর্যা করতেই থাকবে, ফুলকে পরিচর্যা করতেই লাগবে। ওকে, তো এটা কথা মাথায় রাখিস। জীবনে এটা যতবার বুঝবি না ততবার দেখবি তোদের জীবন সুন্দর হবে। তার জন্য যাদের জীবনে কষ্ট আসতেছে না, তারা কষ্টটাকে বেশি ভাবার চেষ্টা করিস না, বলে কেন আসতেছে, কষ্ট তো আসবেই ভাই, যে কোনো ফর্মে আসবে। ওকে, এবার কষ্টটা আসার পর ওকে হচ্ছে সরানো তোর কাজ, আসবে ভাই, কষ্ট কিচ্ছু করার নাই। তোরা যারাই একটু গ্রামে গেছিস, যারাই বায়োলজি নিয়ে পড়ছিস, তোরাই সবাই জানিস ভাই, ধান চাষ করলে একাই একাই কোন কোন ঘাস উঠে আসে। ওকে, তো ধান যেটা দরকার, তো তোরা যারা যারা বায়োলজি পড়ছিস, যাই না তোদেরকে প্র্যাকটিক্যাল করাইছে কি করায় নাই, আমাদের স্কুলে তো আমাদের প্র্যাকটিক্যাল করাইছিল। এই তোরা সত্যি সত্যি বায়োলজিতে তোরা প্র্যাকটিক্যাল করছিস, মানে বাইরে গিয়ে গেছে ছিল না? ওকে, তা আমরা যখন আমাদের যে স্যার ছিল না, আহ, তোরা যদি অনেকে চিনতে পারিস, বাংলা শিক্ষারত্ন, ঠিক আছে, শিবাশিস, হ্যাঁ শিবাশিস বাবু বলে ডাকি, ভুলে গেছি টাইটেল, আমি ভুলে গেছি, শিবাশিস বাবু আর কি। তো ওই শিবাশিস বাবু বলে আমরা সবাই ডাকতাম আর কি। তো ওই স্যার আমাদের বায়োলজির মানে ওয়ান অফ দা গ্রেটেস্ট স্যার। ওকে, তো ওই স্যারের কাছে আমরা পড়তাম তো মানে স্কুলে। তো ওই স্যার আমাদেরকে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট গুলো থাকে না বায়োলজির, যেমন কুচবিহারে অনেক জায়গায় আছে, ইউবিকেবির আন্ডারে, ওগুলা হচ্ছে আমরা প্রচুর প্র্যাকটিক্যাল করতে গেছিলাম। যাই হোক, ওগুলা আলাদা কথা, এদিকে আয়। তো কি হয়েছে এবার হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রেন। খালি এইটুক থেকে আমি একটাই কথা বলবো, জীবনে স্ট্রেস আসবে, সেটা হচ্ছে ইন্টারনাল কারণেই আসবে, ওটা থেকে রক্ষা করা তোদেরকেই শিখতে লাগবে। ওকে, ক্লিয়ার? এবার লাগ স্ট্রেন। স্ট্রেন কি জিনিস? সিম্পল জিনিস, শোন তাহলে। স্ট্রেন কি জিনিস? এটা সুন্দর আছে, এটার ভলিউম ভি। এবার আমি এটার থেকে এক্সটার্নাল ফোর্স দিলাম,
দেখ এইখানে ট্যাপ লাগছে, এইখানে ট্যাপ লাগছে, তাহলে ভলিউমটা কিছুটা কি পরিমাণ সাইজ চেঞ্জ হয়েছে, ভলিউম চেঞ্জ হয়েছে। এই যে অরিজিনাল ভলিউমের রেসপেক্টে কতটা চেঞ্জ ইন ভলিউম পেলি তাকে কি বলি আমরা স্ট্রেইন বলি। ওকে, মানে কথার কথা যে এটা কি আছে, তোর কাছে একটা ভি ভলিউম আছে, তাকে এটাকে কি করলে সব দিক থেকে চাপ দিলি, মানে সাপোজ এটাকে নিয়ে জলের ভিতরে ডোবাই দিলি, জল প্রেসার দিতেছে সব দিক থেকে, ছিল এত বড়, হইলো কি এতটুকু, তাহলে চেঞ্জ হয় কত, ভি মাইনাস ডেল্টা ভি, কতটা চেঞ্জ হলো, তাহলে ডেল্টা ভি চেঞ্জ হলো, তাহলে এইটা ফোর্স লাগার জন্য ডেল্টা ভি চেঞ্জ হলো, তাহলে স্ট্রেইন কত হবে, ডেল্টা ভি বাই হতে ভি, মানে অরিজিনালের সাপেক্ষে কতটা চেঞ্জ আসলো, এটাকে স্ট্রেইন বলি। তাহলে এই যে ওয়েন অ্যান external, okay, force applied on a material then its length, okay, length বা ভলিউম, ওকে, বা শেপ okay, then its length, volume, shape changed, can changed, okay, so ফ্র্যাকশন, কতটা ফ্র্যাকশন চেঞ্জ আসতেছে, ঠিক আছে, ফ্র্যাকশন চেঞ্জ ইন ডাইমেনশন, change in dimension, okay, in its dimension is known as strain, okay, in its dimension, okay, is known as strain. Strain are three types, strain ও three types হবে। এক নাম্বার এই যে এগুলাই, তাহলে কি হবে, লঙ্গিটিউডনাল, strain, tangential strain, third হবে bulk strain, ইউনিট অফ স্ট্রেস, স্ট্রেসের ইউনিট কি হবে বলতো, স্ট্রেস মানে কি পাইলি বলতো, স্ট্রেস শেষ অবধি যেটা দাঁড়ালো সেটা কি হচ্ছে, ফোর্স পার ইউনিট কি হচ্ছে, এরিয়া, ফোর্স মানে কি হবে নিউটন, এরিয়া মানে কত হচ্ছে মিটার স্কয়ার, তাহলে এটাকে কি বলি আমরা পাস্কাল, এসআই একক, তাহলে স্ট্রেসের ইউনিট কি গেল হচ্ছে পাস্কাল, প্রেসারেই তো না, দিনের শেষে তোদের মাথার মধ্যে কতটা প্রেসার পড়তেছে, তাহলে নিউটন পার মিটার স্কয়ার, বাকি হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার, এটা হচ্ছে সিজিএস, ডাইমেনশন, স্ট্রেস মানে কি হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে কত হবে এম এল টি মাইনাস টু বাই কত হচ্ছে এল স্কোয়ার, তাহলে কত হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, এটা কি গেল, আচ্ছা ডাইমেনশন গেল। এবার দেখ ওই স্ট্রেইন মানে কি জান, ফ্র্যাকশন না, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম বা চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাহলে লেন্থের ইউনিট কেটে যাবে বা ভলিউমের ইউনিট কেটে যাবে, তাহলে কি হচ্ছে ইউনিটলেস
dimensionless. Okay, strain is unitless and dimensionless. Dimensionless. কে তোদের স্যার অনলাইনে ঘুমিয়ে পড়ছে? কে? ওকে, ভেরি গুড। আমি এই জিনিসটা প্রচুর দেখছি। হ্যাঁ, ওদের অনলাইন তোদের শোনাইতেছি। ওদের কলেজে যেটা হয়েছে, না ওদের কলেজে যেটা হয়েছে যে একটা স্যার আর কি অনলাইন ক্লাস নিতে নিতে ঘুমিয়ে পড়ছে, নাক ডাকা আর কি স্টার্ট করছে। আমি এই জিনিসটা প্রচুর দেখছি। হ্যাঁ, এটা এটা আমাদের এডুকেশন সিস্টেমের সব থেকে একটা বড় ফলস। এই লোকগুলো যখন টিউশনে পড়ায় ঠিকঠাক পড়াবে, হ্যাঁ, যখন এই কলেজের বা স্কুলের ক্লাস নেয় তখন শেষ এদের। ওকে, যতটা খারাপ ভাবে পড়ানো যায় আমি এটা প্রচুর দেখছি। ওকে, যেটা আমাদের এডুকেশন সিস্টেমের বহুত বড় একটা ফলস। আমি এটার একটা ভিডিও বানাইছি, এখনো পাবলিশ করার সাহস নেই, কারণ বহুত সরকারের বিরুদ্ধে কথা আছে, বহুত লোকের বিরুদ্ধে কথা আছে। বাট এইটা জিনিস যতদিন আমাদের এডুকেশন সিস্টেম বন্ধ করতে পারে নাই যে তুই যদি গভর্নমেন্ট চাকরি করিস তাহলে তোকে প্রাইভেট পড়ানো বন্ধ করতে লাগবে, এটা খুব জরুরি। না হলে স্কুলের পড়াশোনা আমরা কোনোদিন বা কলেজের পড়াশোনা কোনোদিন ইমপ্রুভ করতেই পাবো না। ওকে, হ্যাঁ, বাট এইটা কথা কেউ ভাবিস না যে আমি ইয়ের জন্য বলতেছি, কি বলে, কলেজ টিচারকে না পড়ানোর জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, একটা টিচারের রেসপেক্টেও ভাবে দেখ, কলেজ যে বেতন দিতেছে ওই বেতন দিয়ে কোনোদিন একটা টিচারের চলা সম্ভব না। স্কুল যে বেতন দিতেছে পসিবল না। তাহলে সরকারেরও ওইটা কি করতে লাগবে, ওকে সংসার চালানোর মতো বেতন দিতে লাগবে। ভাই 60,000 টাকা বেতন দিয়ে কারো সংসার চলে না, মিনিমাম 1 লাখ 1.5 লাখ টাকা বেতন দাও, তারপরেই তো হবে। ওকে, তো 60,000 টাকা দিয়ে এখন কি কার সংসার চলা পসিবল? কারোই পসিবল না ভাই। যাতায়াত করতেই তো কত টাকা শেষ হচ্ছে, তাহলে তোর কেমন কাজ চলবে? তো দুইটা জিনিস একসঙ্গে আমাদের সরকারের দায়িত্ব নিয়ে করা উচিত। প্রথমত ভালো স্ট্রিক্ট রুল আনো, যারা যারা গভর্নমেন্ট চাকরি করতেছে তারা হচ্ছে প্রাইভেটে এসে পড়ানো পাবে না, যারা প্রাইভেট পড়াইতেছে গভর্নমেন্ট চাকরি করতে পারবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যারা জব করতেছে তাদের বেতন বাড়াও। ঠিক আছে, তুমি বলতে পারো না যে তোমাকে আমি 40,000 টাকা দিলাম, 40,000 টাকা দিয়ে তোমার টিউশন পড়ানো যাবে না, তাহলে ও খাবে কি? ওকে, ওরও তো সংসার চালাইতে লাগবে না। তো দুইটা জিনিস একসাথে আর কি। আমি যখন প্রথম কথাটা বলি অনেকে মানুষ আমাকে একটু সন্দেহ চোখে দেখে, বাট ওইটা জিনিস বুঝতে লাগবে যে একটা টিচার পড়াইতেছে কিসের জন্য এত কষ্ট করে টিউশনে গিয়ে, সারাদিন কলেজে পড়ায় তারপরে আবার টিউশনে, একটাই কারণ, ওর টাকা নাই না, তোকে সংসার চালানোর টাকা দিতে লাগবে। ওকে, যাই হোক, যেটা আমি ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম, এগুলো অন্য কথা চলে গেছে, মেন পড়াই আসি। হ্যাঁ, তো একটা জিনিস শোন। হ্যাঁ, তোদের স্ট্রেস বা স্ট্রেন কি ধরনের কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ভালো করে বল, আমি তোদের একটা উদাহরণ দিই। এদিকে দেখ, স্ট্রেস বা স্ট্রেন কেমন করে আসে দেখ। এই দিক থেকে এক্সটার্নাল ফোর্স দিলাম, তাহলে এটা কি আসলো? স্ট্রেস বা স্ট্রেন হলো না? স্ট্রেস হলো, স্ট্রেন হলো। এবার ভালো করে দেখ, এই যে জিনিসটা আসলো না, এবার দেখ এইখানে তোর একটা ইন্টারেস্টিং জিনিস দেখ। আমি এই দিক থেকে অর্থাৎ একটা অ্যাক্সিস বরাবর ফোর্স দিতেছি, চেঞ্জ কয়টা অ্যাক্সিস বরাবর দেখতেছিস? দুইটা না? দেখ ভালো করে, এইখানে ফোর্স দিতেছি, এই পাশটাও ইনক্রিজ করতেছে না, এই পাশটাও ইনক্রিজ করতেছে। তাহলে আমি ফোর্স দিতেছি একটা অ্যাক্সিস বরাবর, চেঞ্জ হইতেছে দুইটা অ্যাক্সিস বরাবর। তার জন্য এটা অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি হবে না, কারণ ভেক্টর হলে একটাই ডিরেকশনের চেঞ্জ আসতো। তাহলে এটা কি হচ্ছে? টেন্সর কোয়ান্টিটি। ওকে, যেহেতু আমরা একদিকে চেঞ্জ করার চেষ্টা করতেছি কিন্তু চেঞ্জ হইতেছে দুই দিকে, তার মানে এটা কি হচ্ছে? টেন্সর কোয়ান্টিটি। ওকে, মাথায় রাখবে। কারণ ভেক্টর মানে কি, ধরে নে ভেলোসিটি দিলি, এটার ভেলোসিটি দিলে তো এটা একটা ডিরেকশনেই যাবে না, ঠিক আছে? ওটা একটা ডিরেকশনে কি ফোর্স দিতেছিস, একটা ডিরেকশনে যাচ্ছে, তার জন্য ভেলোসিটি একটা কি টেন্সর কোয়ান্টিটি, সরি ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ না? ওকে, তো কিন্তু স্ট্রেস একটা কি হচ্ছে, তোর হচ্ছে টেন্সর কোয়ান্টিটি। ওকে, র্যাঙ্ক 2। ওকে, তাহলে লেখ, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ওকে, is a tensor quantity having
র্যাঙ্ক 2। ওকে, র্যাঙ্ক 2 মানে নাম্বার অফ কম্পোনেন্টস কত হবে? নাম্বার অফ কম্পোনেন্টস, আমি তোদের ভেক্টর যেদিন পড়াইছিলাম, ভেক্টরে এটা পড়াইছিলাম যে কত হবে 3 টু দি পাওয়ার n, মানে হচ্ছে কত হচ্ছে 2, মানে হচ্ছে 9। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হুকস ল। রবার্ট হুক নাম শুনছিস সবাই? বিখ্যাত লোক। তোরা রবার্ট হুকের নাম ফার্স্ট কোথায় শুনছিলি? সত্য কথা বল, তোদের পড়াশোনার লাইফে কোথায় ফার্স্ট শুনছিলি রবার্ট হুকের নাম? বইয়ে তো অ্যান্সার হলো বইয়ে শুনছিলাম। কোন ব্রাঞ্চে, আমি এটা কোশ্চেন জিজ্ঞেস করছি অনলাইন। রবার্ট হুকিসের নাম ফার্স্ট টাইম তোরা কোন ব্রাঞ্চে শুনছিলি যখন পড়াশোনা স্টার্ট করছিলি? ওকে, ক্লাস 10 ব্রাঞ্চে। একদম সুজন, একদম কারেক্ট আনসার বলছিস, ভেরি গুড। সেটা হচ্ছে বায়োলজি বইয়ে ফার্স্ট টাইম শুনছিলি। তোরা বায়োলজি বইয়ে বলছিস না যে কোষের নামকরণ ফার্স্ট টাইম কে করে? সেটা হচ্ছে রবার্ট হুক। সেল নামটা কে দিছিল? সেটা রবার্ট হুক। ইনি একজন ব্রিটিশ সায়েন্টিস্ট ছিল। ওকে, তো উনি প্রথম নাম দিছিল লাইফ সায়েন্সের বইয়ে, মানে পড়ছিলি ফার্স্ট টাইম তোরা হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক বহুত একজন বিখ্যাত লোক, বহুত কিছু করে থুয়ে গেছে। ওনার জন্ম হচ্ছে, এটা নিউটনের আমলের লোক কিন্তু, হ্যাঁ, 1635 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছিল। ওকে, বহুত দিনে। আর মারা গেছিল হচ্ছে 1705 খ্রিস্টাব্দে রবার্ট হুক। ওকে, তো এটা রবার্ট হুকের কথা বলতেছি। রবার্ট হুক, এই রবার্ট হুক না খুবই একটা ইম্পর্টেন্ট, মানে এমন ক্যারেক্টার বহুত কম দেখা যায়। বলে না পলিম্যাথ, উনি একজন পলিম্যাথ ছিল। পলিম্যাথ মানে বুঝিস তো তোরা? পলিম্যাথ বুঝিস না? পলিম্যাথ মানে একজন লোক যখন অনেক ডিরেকশনে জ্ঞানী হয়, ওকে, তখন তাদের পলিম্যাথ বলি না, মানে যে সায়েন্স জানে, আর্টস আর্ট আর্টস জানে, আর্ট জানে, ঠিক আছে, বা অনেক সঙ্গে সঙ্গে বহুত কিছু যারা জানে, তাকে কি বলি আমরা হচ্ছে, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড লোক। ওকে, তাকে আমরা কি বলি হচ্ছে পলিম্যাথ বলি। ওকে, তো উনি একজন মানে বিখ্যাত পলিম্যাথ। আমি তোদের আমি বলি দুই একটা কথা বলি রবার্ট হুকের সম্বন্ধে। ইনি হচ্ছে 1635 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলো, ঠিক আছে, 1705 খ্রিস্টাব্দে মারা গেল। তো ওনার জীবনকাল দেখতেই পাচ্ছিস, অল্পই, ঠিক আছে, 70 বছরের মতো জীবনকাল। তো এই বয়সে উনি কি কি করে নাই এই 70 ইয়ার্সে। ইনি খুবই গরিব ছিল, একজন ব্রিটিশ একটা আইল্যান্ডে জন্মগ্রহণ করছিল, ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের মাঝখানে কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করছিল। ছোটবেলায় ওনার বাবা মা মারা যায়, বাবা মা মারা যাওয়ার জন্য বহুত গরিব অবস্থায় থাকে। ওরা হচ্ছে তখনকার দিনে ব্রিটিশদের, ওরা খ্রিস্টান ধর্মের লোক ছিল। তো বাবা মা মারা যাওয়ার পর ওরা দুই ভাই ছিল আর কি, ওদের দুই ভাইকে মানুষ করে হচ্ছে ওদের যে চার্চ থাকে, চার্চের ফাদার ওদের মানুষ করে। তার মধ্যে ওদের যে ছোট ভাই সেটা হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট ছিল, ও কাজ করতো, কাজ করে পড়াশোনা করতো। পড়াশোনা বলতে অবভিয়াসলি চার্চের পড়াশোনাই হইতো, চার্চ রিলেটেড ওইটাই পড়াশোনা করতো। তো ধীরে 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 ওইখানে যে চার্চের স্কুল টিস্কুল ছিল, ছোট ছোট স্কুলে পড়াশোনা করে, ওখান থেকে প্রচুর ও হচ্ছে ট্যালেন্টেড হয়। তারপরে চার্চের যে ফাদার ছিল, ওই ফাদার ওকে লন্ডনে পাঠায় দেয়। তো লন্ডনে যখন পাঠায়, লন্ডনে গিয়া ছোট মোটো স্কুলে পড়ে, তারপরে অক্সফোর্ডে চান্স পায়। তো অক্সফোর্ডে যখন চান্স পায়, অক্সফোর্ডে গিয়ে একজন বিখ্যাত স্যারের আন্ডারে উনি কাজ করার সুযোগ পায়, সেটা হচ্ছে বয়েলস। তোরা বয়েলসের সূত্র পড়ছিলি, ঠিক আছে না? ওই যে বয়েল ছিল, বয়েলসের যে ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে উনি কাজ করে। বয়েলসের সূত্র তোরা পড়ছিলি না, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার পি প্রপোর্শনাল, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, ঠিক আছে, প্রেসার বাড়লে ভলিউম ডিক্রিজ করবে, ভলিউম ডিক্রিজ করলে প্রেসার ইনক্রিজ করবে, পড়ছিলি? ওইটার যে ভ্যাকুয়াম চেম্বারটা আছে না, ওই যে এক্সপেরিমেন্টটা করছিল যেখানে বয়েলস, ওর ভ্যাকুয়াম চেম্বারটা তৈরি করছিল হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে। তো রবার্ট হুক কি করছিল, ওই ভ্যাকুয়াম চেম্বারটা ও তৈরি করছিল। তো তৈরি করার পর, কারণটা তোরা যখন পিএইচডি করবি না, তোরা পিএইচডি করার সময় দেখবি যে একটা জিনিস, যারা যারা পিএইচডি করে, তখন না স্যারের অনেক প্রজেক্টের কাজ স্টুডেন্টকে দিয়ে দেয়, বলে তুই এটা করে দিবি, তুই ওইটা করে দিবি। অবভিয়াসলি পিএইচডি যখন পেপার পাবলিশ হবে, তোর নামও দেখবে, তোকে ক্রেডিট দিবে। বাট একজন ছাত্র আর সবকিছু একাই করতে পারবে না, অনেকজন মিলে কাজ করে। তার মধ্যে
এ কি করছিল হচ্ছে ইনস্ট্রুমেন্ট ডিজাইন করছিল। আর রবার্ট হুক না যে কোনো ইনস্ট্রুমেন্ট ডিজাইনের ক্ষেত্রে সেই পারদর্শী ছিল, ওর ইনস্ট্রুমেন্ট নিয়ে খেলতেও সেই পছন্দ করতো। এই জন্যই তোরা পড়ছিস না যে কোষ বা সেলের কে নামকরণ করে হচ্ছে রবার্ট হুক, কিসের জন্য? কারণ উনি তখনকার দিনে 1600 খ্রিস্টাব্দে বিখ্যাত বিখ্যাত মাইক্রোস্কোপ তৈরি করে। ওকে, তো বললাম না যন্ত্র নিয়ে খেলতে সেই ভালো বইতো, তো মাইক্রোস্কোপ তৈরি করে আমাদের প্রথমবার হচ্ছে এই আমাদের দেহের ভিতরে কোষগুলো সম্বন্ধে ও ভালো করে ডিটেলসে পড়াশোনা করে, তারপরেই উনি নাম দেয় হচ্ছে কোষ। ওকে, তো খালি ভাবিস না ফিজিক্সের লোক, ইয়াতে বহুত কাজ করে গেছে বায়োলজিতে। ওকে, কোষের নাম দেয়। তারপরে হচ্ছে উনি এই যে যখন অক্সফোর্ডে পড়াশোনা করতেছিল না, অক্সফোর্ডে পড়াশোনা করতে করতে স্টুডেন্ট অবস্থাতেই বহুত কিছু করে ফেলে। ইভেন পরবর্তীতে অক্সফোর্ডেই কি হচ্ছে কাজ করে যখন, তখন হচ্ছে উনি এইদিকে যেমন মাইক্রোস্কোপ তৈরি করতেছে, ওইদিকে তেমন দূরবীন তৈরি করতেছে, টেলিস্কোপ তৈরি করে ফিজিক্সে আবার এভলিউশন নিয়ে আসে। এখনকার দিনেও আমরা যে এই যে পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের ডিস্টেন্স গুলো মেজার করছি না, তার বেশিরভাগ ডিস্টেন্স কে মেজার করে থুয়ে গেছিল? রবার্ট হুক মেজার করছিল। তখনকার দিনে ও টেলিস্কোপ তৈরি করছিল, টেলিস্কোপ দিয়া বিভিন্ন কি হচ্ছে গ্রহ নক্ষত্রের ডিস্টেন্স ও দেখে 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 মেজার করছে। ঠিক আছে, তো রবার্ট হুক ফিজিক্সে এত বড় কাজ করে। এবং অবভিয়াসলি বললাম আজকে হুকস ল পড়বো, ইলাস্ট্রিসিটির ভিতরেও রবার্ট হুক বহুত কাজ করে। ইভেন তখনকার দিনে এত নামকরণ হয়, তখনকার দিনে একটা সোসাইটি ছিল রয়্যাল সোসাইটি। ঠিক আছে, তো রয়্যাল সোসাইটির মেম্বার হইতে বলে ও ফার্স্ট টাইম, তখন রয়্যাল সোসাইটি একটা ক্লাব ছিল যেটাই তুই এলিট সায়েন্টিস্ট গুলো কি হইতো ওইখানে একটা মেম্বার হইতো। তো ওকে মেম্বার হইতে বলে, হয় না, প্রথমবার ও বলে যে টাকা লাগবে। তো প্রথমবার রয়্যাল সোসাইটির কেউ পেইড মেম্বার হয় সেটা হচ্ছে রবার্ট হুক। কারণ ও ছোটবেলায় এত গরিব দেখছে, ও টাকা ছাড়া কিছু বুঝতো না। ওর জীবনে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে টাকা কামাই করতে লাগবে। তো উনি যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করে এত কিছু আবিষ্কার করতেছে কিন্তু টাকা কামাই করতে পারছে না। তো উনি মোটামুটি 35 বছর বয়সে জীবনে উনি সব সায়েন্স ত্যাগ করে দেয়। তো যত কিছু আবিষ্কার করছে মোটামুটি 35-37 বছরের মধ্যেই উনি আবিষ্কার করে ফেলছিল। আর পরবর্তীতে ও পড়াশোনার ধারে কাছেও যায় না। ওই সময় ঠিক আছে তোদের ইংল্যান্ডে আগুন লাগে একটা, পুরা ইংল্যান্ডে লন্ডন জুড়ে সেই বড় আগুন লাগে। এখনো তোরা সার্চ করলে পাবি, গ্রেট ফায়ার অফ লন্ডন সার্চ করবি দেখি পাওয়া যাবে। ঠিক আছে, ওইখানে লন্ডনে আগুন লাগে, তখন উনি কি করে হচ্ছে বলে যে আমার নিজের যে ট্যালেন্ট আছে সেগুলো কাজে লাগাই। এবার কি হলো, আর্কিটেক্ট হিসেবে কাজ করে। ওই জন্য ও কি করে হচ্ছে, বলছিলাম না গল্পটা? ওকে, তারপরে ও আর্কিটেক্ট হিসেবে কাজ করে, ওখানে আর্কিটেক্ট করে করে প্রচুর কামাই করে। ওকে, উনি পরে প্রপারলি বিজনেসম্যান হয়ে যায়, আর্কিটেক্ট হয়। ইভেন আজকেও তোরা লন্ডনে যখন টেমস নদীর পাশ দিয়ে হাঁটবি, ওর তৈরি প্রচুর ঐতিহাসিক বিল্ডিং নিজের তৈরি দেখবি। ওর কে হচ্ছে আর্কিটেক্ট কে করছে? রবার্ট হুক করছে। ইভেন তোরা যখন হচ্ছে লন্ডন ব্রিজে যাবি, লন্ডন ব্রিজের নর্থ সাইডে, ওকে, তোরা যদি কোনোদিন ঘুরতে টুরতে যাবি, প্রি ওয়েডিং শুট করতে যাবি, যে যেতে যাবি, হ্যাঁ, তো তোরা দেখবি লন্ডন ব্রিজের নর্থ সাইডে যে মনুমেন্ট আছে, ওকে, গ্রেট ফায়ার অফ লন্ডন যেটা ছিল ওটার মনুমেন্ট তৈরি করা হয়েছিল একটা, ওই মনুমেন্টটাও কে তৈরি করছিল? এ রবার্ট হুক চলে করছে। তো মোটামুটি 35-37 বছর অব্দি ও ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্সের জগতে ছিল, কিন্তু সায়েন্স বেশি টাকা দেয় নাই তখনকার দিনে ওকে। ওই জন্য ও পরবর্তীতে পুরা ও চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে আর্কিটেক্ট হিসেবে, ওকে, বিজনেসম্যান হিসেবে। তো উনি যদি ঠিকঠাক সায়েন্স টাকা দিতে পারতো, উনি যে আরো কত কি আবিষ্কার করে থুয়ে যাইতো, বাট উনি পরবর্তীতে পড়াশোনা একদম ছেড়ে দেয় আর কি। তো এমন লোক আর কি, লেভেলের লোক। ওকে, যাই হোক, রবার্ট হুক আমাদের এখানে কি বলছে, হুকসরা কি বলছে, ইম্পর্টেন্ট জিনিস বলছিল, যে সিম্পল একটা কথা বলছিল। হ্যাঁ, সিম্পল কথা কি বলছে, যে এটার ক্ষেত্রে যত তুই ফোর্স বেশি দিবি অত বেশি কি হবে? এলঙ্গেটেড হবে। মানে একে যদি আরো ফোর্স দিস আরো এলঙ্গেটেড হবে, আরো ফোর্স দিলে আরো এলঙ্গেটেড হবে, হ্যাঁ না? অনলাইনে দেখতে পাইতেছিস, দেখ এটা হচ্ছে রবার আছে, ফোর্স দিতেছে এলঙ্গেটেড হইতেছে। আমি আরো যদি নিচে ফোর্স দিতে থাকি, এই দেখ আরো বেশি এলঙ্গেটেড হইতেছে। এটাই হচ্ছে রবার্ট হুকসের রুল। তাহলে ও কি বলছিল, যে সিম্পল জিনিস বলছে যে যত ফোর্স দিবি, ফোর্স বাড়তে থাকলে কোনো একটা জিনিসের এলঙ্গেশনও কি হইতে থাকবে, এটাও কি হইতে থাকবে, বেশি হইতে থাকবে। তাহলে এলঙ্গেশন প্রপোর্শনাল টু কি হচ্ছে ফোর্স। এটাকে কি বলেছে? ল অফ ইলাস্টিসিটি। এটাকে তখনকার দিনে বলতো ল অফ ইলাস্টিসিটি। পরবর্তীতে এটাকে মডার্ন টার্ম দেওয়া হয়, মডার্ন টার্মে লেখা হয় ইন মডার্ন টার্ম। মডার্ন টার্মে কি দেখলাম, অনেকগুলা, উনি যখন 1600 খ্রিস্টাব্দে লিখছে তখন তো আর স্ট্রেস স্ট্রেন এত কিছু ছিল না, এগুলা পরবর্তীতে অনেক সায়েন্টিস্ট আসছে, অনেকে নাম দিছে, অনেক কিছু হয়েছে। তাহলে মডার্ন টার্ম স্ট্রেস বা স্ট্রেইনের টার্মে যদি বলি,
তখন স্ট্রেস আর স্ট্রেইনের টার্মে এই ল অফ ইলাস্টিসিটিতে লেখে। তো আমি তোদেরকে দুইটা জিনিস লিখবো, হ্যাঁ, এই দুটো জিনিস থেকে তোরা বলবি কোনটা সত্য। এতক্ষণ যা বোঝাইলাম এখান থেকে কি বুঝলি আমি এটা তোদের প্রমাণ চাই তোদের কাছ থেকে। আমি দুটা লাইন লিখতেছি, একটা লাইন লিখতেছি যে স্ট্রেইন প্রপোর্শনাল টু স্ট্রেস, আর একটা লাইন লিখতেছি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন। কোনটা সত্য? 1 নম্বর সত্য না 2 নম্বর সত্য? তোদের কোনো স্যার এগুলো এমন করে বোঝাবে না, আমি তোদের বোঝাইতেছি। তোদের কেউ একটা লিখে দেবে যেটা সত্য ওইটা লিখে দেবে, বা কোনোদিন যদি ভুল লেখায় কেটে বলে দেবে ও ওইটা ওইটা উল্টা হবে। বল এটা সত্য না এটা সত্য? দেখে তো একই লাগতেছে, ম্যাথামেটিক্যালি তো একই লাগতেছে। এটা প্রফেশনাল। ওকে ওকে, তাহলে এক এক ভোট একটা পড়লো, তোরও ভোট, দুইটা ভোট লো, আর বাকি দেখি ভোট দিতে থাক, এটাই ভোট বেশি আসতেছে অনলাইন। কোনটা সত্য? স্ট্রেন প্রপোর্শনাল স্ট্রেস না স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন? বলো বলো বলো। শোন ভালো করে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটাকে বোঝার চেষ্টা কর। ফার্স্টে তোরা বল স্ট্রেস হয় না স্ট্রেন হয়? কোনটা ফার্স্টে হয়? স্ট্রেস ফার্স্টে হয়। ওকে ঠিক আছে, শোন, যদি স্ট্রেস ফার্স্টে হয় তাহলে স্ট্রেসের জন্য স্ট্রেন হইতেছে, তাহলে 1 নম্বর সত্য। বুঝছিস তো? ফার্স্টে ঠিক কর স্ট্রেস হয় না স্ট্রেন হয়। ওকে, সুজন তোর ভোট হচ্ছে এইখানে 1 নম্বরে। দেখ যদি ফার্স্টে স্ট্রেস হয় তাহলে স্ট্রেসের জন্য স্ট্রেন হচ্ছে না, ঠিক আছে, আর যদি ফার্স্টে স্ট্রেন হয় তাহলে স্ট্রেনের জন্য স্ট্রেস হচ্ছে। কোনটা সত্য? কারণটা ভালো করে দেখ, তোরা ইকুয়েশন কেমন লিখিস, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এমন টাইপের একটা ইকুয়েশন লিখিস না, মানে এক্স এর জন্য ওয়াই লিখতেছিস, তাই তো? তাহলে যদি ফার্স্টে স্ট্রেস হয় স্ট্রেসের জন্য স্ট্রেন হইতেছে, এটার মানে কি স্ট্রেসের জন্য স্ট্রেন হইতেছে, আর এটার মানে কি স্ট্রেনের জন্য স্ট্রেস হইতেছে। এবার কথা হচ্ছে ফার্স্টে কি হয়, স্ট্রেস হয় না স্ট্রেন হয়? ওকে, হ্যাঁ, এটা জিনিস ভালো করে বস, এটা না অনেকে গন্ডগোল করে বস, যে স্ট্রেস কখন হয় আর স্ট্রেন কখন হয়। দেখ ভালো করে, এইটাকে আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলাম, হ্যাঁ এদিকে দেখ, বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলাম, তোরা বললি যে স্ট্রেস হয়েছে, না হয় নাই স্ট্রেস, স্ট্রেইন হয়েছে, এটা শেপের চেঞ্জ হয়েছে। এবার শেপের চেঞ্জ হওয়ার পর ভিতরে একটা অপোজিট ডিরেকশনে ফোর্স ক্রিয়েট হচ্ছে, রেস্টোরিং ফোর্স। যখন আমি এক্সটার্নাল ফোর্সটা সরে নেব তখন কি করলো, ভিতরে রেস্টোরিং ফোর্সটা কাজ করলো, তখন কি আসলো, স্ট্রেস আসলো। তাহলে ফার্স্টে স্ট্রেইন হইতেছে, হওয়ার জন্য ভিতরে একটা কি হচ্ছে, রেস্টোরিং ফোর্স জন্মগ্রহণ করতেছে। ওই রেস্টোরিং ফোর্স যখন পার ইউনিট এরিয়ায় ফোর্স লাগাচ্ছে ওইটাকে কি বলি আমরা, স্ট্রেস বলি। তো স্ট্রেস বললাম না, প্রথমে তোকে কি করবে, বাইরে থেকে এসে বিকৃতি করে দিবে, তারপর ভিতর থেকে তোর পরিবর্তন হওয়া শুরু করবে, ওইটাই তো স্ট্রেস না? তাহলে ফার্স্টে কি হয়, স্ট্রেস, তাহলে কে ফান্ডামেন্টাল, সরি, ফার্স্টে কি হয়, স্ট্রেন, তাহলে ফান্ডামেন্টাল জিনিস কি, সেটা হচ্ছে স্ট্রেন, তাহলে ফান্ডামেন্টাল জিনিস স্ট্রেন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। তাহলে কোনটা সত্য? এটা হচ্ছে সত্য। ওকে, বুঝিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে হুকস ল। তাহলে হুকস ল কি জিনিস? হুকস ল, হুকস ল হচ্ছে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এটা কি হচ্ছে, যাক, স্ট্রেস স্ট্রেস, এটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট আসবে ই স্ট্রেন। ওই এটা কিন্তু কোনোদিন গন্ডগোল করিস না, হ্যাঁ, না তো জীবন বরবাদ হয়ে যাবে। তাহলে স্ট্রেস বাই কত হচ্ছে, স্ট্রেন। তোদের অনেকেই দেখবি একটা গন্ডগোল করবে, প্রথমে এইদিকে স্ট্রেন লিখবে, তারপর স্ট্রেস লিখবে, তারপর ও একটু ভুল হয়ে গেছে, তারপরে কারণটা এটার তো কোফিসিয়েন্ট আর কনস্ট্যান্টটা মিলবে না তখন। ওকে, তো এমন করিস না, তোরা বুঝে নিবি ফার্স্টে স্ট্রেন হচ্ছে তারপরে স্ট্রেস হচ্ছে।
ঠিক আছে, তো এটা ভালো করে বুঝে নে। তাহলে ই একটা কি হচ্ছে, কনস্ট্যান্ট না? তাহলে হোয়ার ই ইজ এ কনস্ট্যান্ট which is known as which is known as okay constant of elasticity okay or modulus of elasticity। এবার আমাকে বল যে তোরা স্ট্রেনস কত প্রকারে পড়ছিস? 3 প্রকার। স্ট্রেন কত প্রকার? 3 প্রকার। তাহলে একবার কি লিখবি, লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাহলে ওইটার থেকে পাবি ইয়ংস মডুলাস। একটা পাবি বাল্ক স্ট্রেস বাই বাল্ক কি হচ্ছে স্ট্রেন, ওটা থেকে কি পাবি বাল্ক মডুলাস। একটা শেয়ারিং স্ট্রেস বাই কি হচ্ছে শেয়ারিং স্ট্রেন, ওটা থেকে কি পাবি শেয়ারিং মডুলাস, বা যেটাকে বলি আমরা রিজিডিটি মডুলাস। ওকে, তো এখন এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি কয় ধরনের হবে? 3 ধরনের হবে। ঠিক আছে, চল এই 3টা এখন পড়বো। ওই তোদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা থাকলো। নতুন বছর চলে আসতেছে, পুরানা বছর চলে যাইতেছে। হ্যাঁ, তো বাট কালকে পড়া হবে না আর কি। হ্যাঁ, তো আজকে ওই জন্য নতুন বছরের শুভেচ্ছা জানালাম। অ্যাকচুয়ালি আজ 23 তারিখ, কালকে 31 তারিখ। অ্যাকচুয়ালি কি হয়েছে জানিস, তো আমাদের বাড়িতেই পার্টি হওয়ার কথা ছিল আর কি। তো আমাদের যে অফিসের কলিগ গুলো আছে সবাইকে আমরা ঠিক করেছিলাম যে পার্টি দেব। তো অফিসের, কিন্তু কালকে রাত্রিবেলা হঠাৎ করে কার কি মাথায় প্ল্যান আসছে, বলে আমরা কিছু পার্টিটা একটু বাইরে করব। তো ট্রেনের টিকিট টিকিট কিচ্ছু পাই নাই। তো এখন বাসে করে একটু পর যাবো আর কি। তো দীঘায় যাব। তো একটা রিসোর্ট বুক করা হয়েছে, ওখানে একটু পার্টি পার্টি দেবো। তো জাস্ট খালি একদিনের জন্য যাব, পার্টি করে চলে আসবো আর কি। তো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আমার বাড়িতেই, পরে সবকিছু মিলে হয় নাই। তো হঠাৎ করে রাত্রিবেলা 10টায় প্ল্যান আছে, এই যে একটু পর যাবো আর কি। নর্মালি আমরা বুঝছিস, আমাদের অফিসে একটা জিনিস আমার কথাই বুঝছিস কি বুঝিস নাই, আমাদের অফিসে না আমরা কোনোদিন অফিস স্টাফ বলি না আর কি। মানে আমাদের আন্ডারে যারা কাজ করে ওদেরকে আমরা আমাদের কলিগেই বলি। ওকে, অফিস কলিগ ওই জন্য নাম দিই। অ্যাকচুয়ালি অবভিয়াসলি আমাদের অফিসের স্টাফ ওরা, তো ওদেরকে নিয়ে যাইতেছি। তো আমাদের স্টাফ অ্যাকচুয়ালি বহুত লোক হয়ে গেছে। 2টা অফিস মিলে আমাদের স্টাফ সংখ্যা মোটামুটি কত 16 জনের মতো আর কি। তো এতগুলাকে নিয়ে যাইতে লাগতেছে। একটা অফিসের কথা তোরা কেউ জানিস না, ওটা বলিও নাই, ঠিক আছে। বাট মানে আমাদের 2টা অফিস, মানে আমি 2টা জায়গায় কাজ করি, তার মানে একটা বলছি, একটা তোদের বলিনি, কেউ জানিস না। বাট কোনোদিন যদি সেই মতো টাকা পয়সা কামাই করতে পারি না, সেদিনকে আমরা চলে আসবো। ঠিক আছে, ওই এবার লাগ, ওই ইয়ংস মডুলাস। তাহলে মডুলাস কতগুলো হবে? 3টা। তার মানে ফার্স্টে আমরা করি ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাস ওয়াই ইকুয়াল টু কি হবে বল, যে লঙ্গিচুডনাল স্ট্রেস বাই লঙ্গিচুডনাল স্ট্রেন। এই তোরা কিন্তু মাইনর একটু পড়াশোনা করে পরীক্ষা দেশ ফেল করিস না, কেউ ব্যাকলগ খাইস না, পরবর্তীতে বহুত ঝামেলায় পড়বি। ওকে, মাইনর এক্সামের আগে 5-6 দিন ঠিক করে পড়াশোনা করিস, মাইনর আরামসে মেজর থেকেও ভালো পরীক্ষা হবে, এত সহজ কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে 7 দিন, যা যে কয়দিন ফাঁকা থাকবে মোটামুটি 5-6 দিন
একদম রাখবি, প্রত্যেকদিন পড়াশোনা করবি, বাস মাইনর মেজর থেকে ভালো হয়ে যাবে, এত সহজ কোশ্চেন আসে। বেশি পড়তে লাগবে না, কিন্তু যে স্যার কাছে পড়তেছিস ওই স্যারের নোট গুলো অন্তত রাইখে দিস, পরীক্ষার আগে 7 দিন নোটে খুঁজে বেড়াইতেছিস, তাহলে মুশকিল, নোট আগে জোগাড় করে রাখিস, এক্সামের আগে পড়ে যাস। ওকে, তাহলে ইয়ংস মডুলাস ইকুয়াল টু লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেস। তাহলে ফার্স্টে আমাদের কি পড়তে লাগবে? লঙ্গিটিউডিনাল স্ট্রেস পড়তে লাগবে। শোন, লঙ্গিটিউডিনাল স্ট্রেস কি জিনিস, এদিকে শোন, যে কি আছে আমাদের, দেখ একটা লেন্থ বরাবর যখন স্ট্রেস পড়বে তাহলে কি হচ্ছে, এটা ধরি না একটা কি আছে, কিছু কিছু লেয়ারে লেয়ারে কি আছে, অ্যাটম আছে, এমন করে লেয়ার লেয়ার অ্যাটম গুলো আছে। এবার এটার উপর যখনই আমি কি করব হচ্ছে, আহ, তাহলে দেখতো ভালো করে, এটার ক্ষেত্রে কি হচ্ছে, লেয়ার গুলো এবার হচ্ছে এলংগেটেড হয়ে গেল, যখন আমরা কি দিলাম হচ্ছে এক্সট্রা একটা ফোর্স দিলাম। তাহলে এটার লেন্থ জন্য অরিজিনাল লেন্থ কত ছিল এল, এখন থেকে চেঞ্জ ইন লেন্থ কত হলো হচ্ছে এল প্লাস ডেল্টা এল, তাহলে চেঞ্জ কত আসলো, ডেল্টা এল চেঞ্জ আসলো। তাহলে এটার যদি ক্রস সেকশন এরিয়া এ হয়, এগুলারও ক্রস সেকশন এরিয়া কত হবে, এই হবে। তাহলে এগুলার প্রত্যেকটার ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া কত আসবে হচ্ছে এ। তাহলে এটার ভিতরে যে রেস্টোরিং ফোর্সটা লাগবে ক্রস সেকশনাল এরিয়া এফ ফোর্স লাগবে, এটা ফোর্স লাগবে, এতে এতটা ফোর্স লাগতেছে। এই যে তাহলে লঙ্গিটিউডিনাল স্ট্রেস কি হবে, তাহলে স্ট্রেস ইকুয়াল টু যাবে কত, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, পার ইউনিট পারপেন্ডিকুলার যে এরিয়াটা আছে এটা। তাহলে দেখো ফোর্স কোন দিকে লাগতেছে, উপর দিকে, তাহলে পারপেন্ডিকুলার এরিয়া এটা না, তাহলে ফোর্স পারপেন্ডিকুলার এরিয়া, এটাকে কি বললাম আমরা, স্ট্রেস বললাম। আর স্ট্রেন কতটা হবে তোরা নিজেরাই বলতো, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ওই স্ট্রেন মানে কি ছিল জান, চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন ডাইমেনশন লিখছিলাম আর কি, চেঞ্জ ইন, হ্যাঁ ভলিউম তো 3 ডাইমেনশনালের জন্য হবে, এখানে লেন্থ বরাবর পড়তেছি তাহলে লেন্থের জন্য হবে। তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন আমি জেনারেলটা লিখে দিতেছি, চেঞ্জ ইন ডাইমেনশন বাই কি হচ্ছে অরিজিনাল ডাইমেনশন, তাই তো, অরিজিনাল ডাইমেনশন। ওই তোরা একটা কথা শোন আমার কথা, স্ট্রেইনের ওইখানে এটা লিখে রাখিস তো, এটা হচ্ছে জেনারেল, হ্যাঁ ওইখানে এক্সাম্পল দিছিলাম ভলিউম দিয়া। ওকে, তাহলে কি চেঞ্জ ইন ডাইমেনশন, এইখানে ডাইমেনশনের চেঞ্জ কত আসলো, ডেল্টা এল বাই অরিজিনাল ডাইমেনশন কত এল। সো ওই এই ইকুয়েশনটা বসায় দে, ইকুয়েশন ওয়ানে পুট করে দে, তাহলে কি পাবি, পুট ইন ইকুয়েশন ওয়ান, তাহলে ইয়ংস মডুলাস কত পাইলি, ওয়াই ইকুয়াল টু লঙ্গিটিউডিনাল স্ট্রেস ফোর্স পার ইউনিট এরিয়া বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেস, স্ট্রেন কত হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই কত হচ্ছে অরিজিনাল লেন্থ। বুঝছিস কথা না? ওকে, আগেরটা থেকে বড় আউট করবি, হ্যাঁ। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত বলা হচ্ছে এফ বাই এফ এল বাই এ ইন্টু ডেল্টা এল। ইউনিট কি হবে, এখান থেকে ইউনিট দেখতেই পাচ্ছিস, ওয়াই এর ইউনিট কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার বাই কত হচ্ছে মিটার বাই মিটার, তাহলে কত হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এসআই ইউনিট গেল। ডাইমেনশন, ডাইমেনশন এখান থেকে বল, তাহলে ফোর্স এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার বাই কত হচ্ছে এল বাই এল, তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। লিখে নে। ওকে,
তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, তোরা শুনে রাখ একটু, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, বাট শুনে রাখ। দেখ এটা কি করছি, একটা লেন্থ আছে না, এই লেন্থকে আমরা নিচে কি করছি, ফোর্স দিছি, তার জন্য অ্যালংগেটেড করে গেছি। এটা যে নিচের দিকে অ্যালংগেটেড হয়ে গেল, এটাকে এই ধরনের স্ট্রেনকে বলে ট্যানজাইল স্ট্রেন। ওকে, এটা কি বলি, বা এটার যে স্ট্রেস আসছে এটাকে কি বলি, ট্যানজাইল, ট্যানজাইল স্ট্রেস বা স্ট্রেন। ওকে, এবার শোন, এমনও তো করতে পারিস না, শোন, কেউ নিচটা ফিক্সড করে দিলি, এই দেখে শোন, নিচটা ফিক্সড করে দিলি, হ্যাঁ না, তাহলে ফার্স্টে এতটুক ছিল, ভালো করে বস, যে এতটুক ছিল। এবার কি করছিস, তোরা এটাকে উপর থেকে ফোর্স দিছিস, ফোর্স দিয়ে এমন করে কি করছিস হচ্ছে সরু করে ফেলছিস, ছোট করে ফেলছিস, কম্প্রেসও করতে পারিস, হ্যাঁ, হ্যাঁ, তাহলে নিচে আর যাওয়ার দরকার নেই, এটা ফিক্স করে দিছিস। ফোর্স কোথায় থেকে দিছিস, উপর থেকে, চেঞ্জ কতটা আসলো অতটাই চেঞ্জ হলো, ডেল্টা এল এই চেঞ্জ হলো। এটাকে তখন আমরা কম্প্রেসিভ স্ট্রেস বলি। ওকে, কম্প্রেস করে ফেলতেছিস না, তার জন্য এটা কম্প্রেসিভ বলি, কম্প্রেসিভ স্ট্রেস বা স্ট্রেন। তাহলে যদি বড় করিস ট্যানজাইল, যদি ছোট করিস কম্প্রেসিভ। ওকে, কম্প্রেস করিস। তাহলে নেক্সট আমরা কি বলবো, আরো রিজিড, আরো মডুলাস পড়তে লাগবে, সেটা কি হচ্ছে বাল্ক বাই বাল্ক, অর্থাৎ বাল্ক স্ট্রেস বাই বাল্ক স্ট্রেন, ওটাকে বাল্ক মডুলাস বলবো। আর কি করবো হচ্ছে শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন, ওটাকে কি বলবো আমরা হচ্ছে রিজিডিটি মডুলাস। এগুলো আমরা নেক্সট দিন পড়বো। ওকে, আজকে ছোট্ট কিউটসা লেকচার হলো, ইন্ট্রোডাকশন লেকচার হলো। ওকে, এর পরের দিন আমরা পয়সন রেশিও থেকে শুরু করে বাকি সব পড়বো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলো ইম্পর্টেন্ট থাকবে। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে, সবার নতুন বছর খুব খুব সুন্দর হোক। ওকে, এই বছর যা কিছু ভুল করছিস, ঠিক করছিস, দিনের শেষে ভুলগুলা ভুলে যা, হ্যাঁ, ওগুলোর থেকে শিক্ষা নে। আর কি কর হচ্ছে নতুন যেগুলা যেগুলা শিখছিস, যেগুলা আনন্দতার জিনিস ছিল, সেগুলো জিনিস মনে রাখ, একটু স্মাইল করে বছরটাকে শেষ করবি। ওকে, হ্যাপি নিউ ইয়ারে পার্টি কর, মজা কর, যা করিস কর। 31শে ডিসেম্বর আবার 1 তারিখ থেকে জীবনটাকে কি করিস সুন্দর করে রাখিস, স্মাইলটা দিতে কেউ ভুলিস না। নতুন বছরে আরো যেন তোদের স্মাইল অনেক অনেক ব্রড হয়। ওকে, চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ওকে, চল অনলাইন, টাটা, হ্যাঁ। আর আজকে তোদের যে গল্পটা বললাম না, গল্পটা মাথায় রাখি, জীবনে কষ্ট কোথায় থেকে আসতেছে আর ওটা রিমুভ করার শেখ, হ্যাঁ, ইম্পর্টেন্ট। ফুলের চারা, জয়িতা হচ্ছে ওখানকার মালিক। ওকে জয়িতা, ঠিক আছে, চল তাহলে টাটা।